দিশানি আর ওর বান্ধবীরা রাস্তায় দাঁড়িয়ে আছে। এই টাইমে রবি এই রাস্তা দিয়ে যায়। রাস্তাটা বেশ নিরিবিলি, তাই রবিকে শাস্তি দেওয়ার জন্য ওরা এই জায়গাটাই বেছে নিয়েছে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা দেখলো রবি আসছে। দিশানি রবিকে দেখে এগিয়ে গিয়ে রবির সামনে দাঁড়ালো। রবি দিশানিকে দেখে চমকে উঠে বলল, দিশানি, তুমি এখানে কি করো একা একা? দিশানি লজ্জা লজ্জা মুখ করে বলল, প্রেমপত্রের উত্তর তো এভাবে একা একাই দিতে হয়, তাই ভাবলাম তুমি তো এই রাস্তা দিয়েই যাও, আর এখানে তেমন একটা লোকজনও থাকে না, তাই আমি তোমার প্রেমপত্রের উত্তর আমি এখানেই দেব। রবি দিশানির কথা শুনে ওকে জিজ্ঞাসা করলো, তো কি সিদ্ধান্ত নিলে? তুমি নাকি হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছো। এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি জানো। আচ্ছা, হাতের কোথায় কেটে গেছে তোমার? একটু দেখাও না আমাকে। রবি আমতা আমতা করে বলল, কাটা জায়গা তো মিশে গেছে। সে কি, এত তাড়াতাড়ি কাটা জায়গায় মিশে গেল? এই চিঠি তো তুমি আমাকে কালকেই দিলে, তাহলে এত তাড়াতাড়ি কাটা দাগ মিশে গেল কিভাবে? ম্যাজিক নাকি? কি হলো, চুপ করে আছো কেন? আসলে আমি এটা কয়েকদিন আগেই লিখে রেখেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগ পাইনি, তাই হাতের কাটা দাগটাও মিশে গেছে। দিশানি হাসি হাসি মুখ করে জিজ্ঞাসা করলো, হো তাই? হুম, তাই। দিশানি হঠাৎ করে রবির মাথায় একটা পচা ডিম ভাঙলো। রবি চিল্লিয়ে বলে উঠল, এসব কি করছো? সবে তো একটা ডিম ভাঙলাম, এরপর আরো ডিম ভাঙবো। দিশানি ওর বান্ধবীদেরকে ডাক দিয়ে বলল, এই তোরাও আয়। একে একে সবাই রবির মাথায় ডিম ভাঙলো। তারপর দিশানি বলে উঠল, আমাকে বোকা ভাবিস তুই? চিঠিটা যে তোর রক্ত দিয়ে লেখা না, সেটা আমি ভালোভাবেই বুঝে গিয়েছিলাম। ওই চিঠি থেকে ছাগলের রক্তের গন্ধ আসছিল, তখনই আমি টের পেয়ে গিয়েছিলাম। আমি ওইসব ধরনের মেয়ে না যে কেউ হাত কেটে রক্ত দিয়ে আমাকে চিঠি লিখলেই আমি তার প্রতি পুরো ফিদা হয়ে যাব। এসব আলতু ফালতু কাজ আমার সাথে করতে আসবি না। আর শোন, এখন বাড়িতে গিয়ে মাথায় লবণ মরিচ তেল এইসব দিয়ে আগুনের সামনে গিয়ে দাঁড়াবি, বুঝেছিস? তাহলে ডিম ভাজি খেতে পারবি। যা এখান থেকে, দূর হ। আর একবার এইসব কাজ করলে তোকে একেবারে জুতো পিটা করব। যা ভাগ। এই মেয়ে, তুমি কাকে জুতো পিটা করবে? কথাটা দিশানির কানে আসতেই দিশানি পেছনে ফিরে তাকায় আর দেখে নীলাদ্রি দাঁড়িয়ে আছে। তার মানে কথাটা নীলাদ্রিই বলেছে। দিশানি নীলাদ্রিকে দেখে ওর দিকে ভুরু কুঁচকে তাকায়। নীলাদ্রির চোখ যায় রবির দিকে। ও রবির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কি করে হলো রবি? দিশানি পেছন থেকে উত্তর দিয়ে বলল, আমি করেছি। ওর মাথায় পচা ডিম ভেঙেছি, আমি আর আমার বান্ধবীরা। এরকম কেন করেছো তুমি? তুমি জানো না ও তোমার সিনিয়র? আপনারা তো বাজে কেন, হ্যাঁ? কেন, কারণ আছে বলেই তো এই অবস্থা করেছি। আমি অকারণে কোনো কিছু করি না। নীলাদ্রি দিশানিকে আর কিছু না বলে রবিকে বাড়িতে দিকে দিয়ে আসতে গেল। পরের দিন স্কুলে দিশানি সহ ওর বান্ধবীরা রবি আর নীলাদ্রি প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার দিশানিকে জিজ্ঞাসা করলেন, দিশানি, তুমি আর তোমার বান্ধবীরা মিলে রবির মাথায় পচা ডিম ভেঙেছো কেন? এসব বেয়াদবি আমি আমার স্কুলে বরদাস্ত করব না। নীলাদ্রি বলে উঠল, স্যার, ও সিনিয়রদের একটুও সম্মান করে না। কথাটা শুনে দিশানি নীলাদ্রির দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপর প্রিন্সিপাল স্যারকে বলল, মাফ করবেন স্যার, শুধু এক পক্ষের কথা শুনে বিচার করলে তো চলবে না, অন্য পক্ষের কথাও তো শুনতে হবে। আপনি শুধু রবির কথাই শুনে বিচার করছেন, এটা তো ঠিক না স্যার। কেন আমরা রবির মাথায় ডিম ভেঙেছি সেটাও তো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে দিশানির কথাই শুনি। দিশানি, তুমি বলো। দিশানি রবির দিকে তাকিয়ে বলল, ছেলেমেয়েরা সব উচ্ছন্নে গেল স্যার। এই বয়সে পড়াশোনা করবে তা না, রক্ত দিয়ে প্রেমপত্র লিখে বেড়াচ্ছে। প্রিন্সিপাল স্যার চশমাটা ঠিক করে নড়ে চড়ে বসে বলল, যা বলতে চাইছো ক্লিয়ার করে বলো। জি স্যার, তাহলে শুনুন। দিশানি রবির করা সব কীর্তিকলাপের কথা প্রিন্সিপাল স্যারকে বলল। নীলাদ্রি রবির কীর্তিকলাপ শুনে বোকা বনে গেল। প্রিন্সিপাল স্যার রবির ওপর প্রচুর বিরক্ত আর হতাশামূলক দৃষ্টি নিয়ে বলেন, শেষে কিনা ছাগলের রক্ত দিয়ে চিঠি? কোন গ্রহের মানুষ রে তুই? যা ভাগ এখান থেকে। তোর যা শাস্তি পাওয়ার দরকার ছিল তা দিশানি দিয়ে দিয়েছে, আমার আর নতুন করে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। আর শোন,
এরকম কাজ করার আগে 10 বার ভাববি। এখন তোদের পড়াশোনা করার সময়, প্রেম করার সময় নয়। আমার কথা বুঝেছিস? রবি হ্যাঁ বোধক মাথা নেড়ে ক্লাসরুমের দিকে গেল। ওর ওর সাথে সাথে সবাই প্রিন্সিপালের সাথে রুম থেকে বের হয়ে গেল। দিশানি রবির পেছনে পেছনে রবিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, নিজে দোষ করে আবার আমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করেছো? তোমার সাহস তো কম না। আরেকবার মাথায় ডিম ভাঙানোর ইচ্ছে হয়েছে বুঝি? রবি ভয়ে ভয়ে উত্তর দিল, না না, আমি নালিশ করিনি। আর ঘাড়ে কটা মাথা যে আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করব? ওই নীলাদ্রিই তো আজ সকালে জোর করে প্রিন্সিপালের স্যারের কাছে নিয়ে গেল তোমার নামে নালিশ করার জন্য। দিশানি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, তোমার সাথে যে ছেলেটা ছিল ওই নীলাদ্রি? হুম। আচ্ছা, তুমি এখন তাহলে ক্লাসে যাও। রবি চলে গেলে দিশানি মনে মনে ভাবতে থাকে, এই দিয়ে 2বার দোষ করলেন আপনি নীলাদ্রি বাবু। এর শাস্তি তো আপনাকেও পেতে হবে। এইবার পচা টমেটো দিয়ে শাস্তি দেব আপনাকে। দাঁড়ান। এই কথা বলে দিশানি অট্টহাসিতে মেতে উঠল। নীলাদ্রি পরের দিন ক্লাস শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় কেউ ওর পিঠে কিছু একটা ছুঁড়ে মারে। নীলাদ্রি পেছনে তাকিয়ে দেখে কেউ একজন নীলাদ্রিকে পচা টমেটো ছুঁড়েছে। ও এদিকে ওদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে না পায়। আবার সামনে ঘুরতেই একসাথে অনেকগুলো পচা টমেটো নীলাদ্রিকে ছুঁড়ে মারা হয়। এবারও নীলাদ্রি কাউকে দেখতে পায় না, কিন্তু মনে মনে বুঝতে পারে এটা নিশ্চয়ই দিশানি আর ওর দলবলের কাজ। নীলাদ্রি কোনো রকমে লোকজন এড়িয়ে নিজের বাড়িতে চলে যায়। আর এদিকে দিশানি আর ওর দলবল অট্টহাসিতে ফেটে পড়ে। মেঘ দিশানিকে জিজ্ঞাসা করে, এবারেও যদি প্রিন্সিপাল স্যারের কাছে যাই আমাদের নামে নালিশ করে? করুক না, কি আর হবে তাতে? কিছু তো করতে পারবে না। নীলাদ্রি বাড়িতে ফিরতেই ওর মা জিজ্ঞাসা করে, নীলু, তোর এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে বাইরে থেকে টমেটো দিয়ে হোলি খেলে এলি। টমেটো দিয়ে আবার হোলি খেলা যায় নাকি মা? একটা লেজ ছাড়া হনুমান আমার এই অবস্থা করেছে। লেজ ছাড়া হনুমান? এসব বাদ দাও এখন, আমি জামা পাল্টিয়ে আসি। তুমি আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। আজকে আবার দিশানি আর নীলাদ্রি প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার বলল, তুমি বলো নীলাদ্রি, দিশানি আবারও কি করেছে? স্যার, এই মেয়ে কালকে আমাকে পচা টমেটো ছুঁড়ে মেরেছে। নীলাদ্রি এই কথা বলতেই দিশানি ফিক করে হেসে উঠল। প্রিন্সিপাল স্যার দিশানিকে উদ্দেশ্য করে রাগী গলায় বলল, দিশানি, হাসি থামাও। দিশানি হাসি থামিয়ে বলল, সরি স্যার, কিন্তু না হেসে পারলাম না। মানে আমি ওনার গায়ে টমেটো ছুঁড়েছি, তার প্রমাণ কোথায়? উনি কি দেখেছেন আমি ওনার গায়ে টমেটো ছুঁড়েছি? প্রিন্সিপাল স্যার নীলাদ্রির দিকে তাকালে নীলাদ্রি উত্তর দিল, না স্যার, আমি দেখিনি, কিন্তু আমি শিওর এই কাজটা এই মেয়ে ছাড়া আর কেউ করতে পারে না। দিশানি প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, এইভাবে শিওর না হয়ে আমার নামে নালিশ করা কিন্তু অন্যায়। এবারের মতো মেনে নিলাম যে ওনার ভুল হয়েছে, কিন্তু বারবার এরকম করলে কিন্তু আমি সহ্য করব না। আপনি ওনাকে বলুন যেন আমাকে সরি বলে। নীলাদ্রি কিছু বলতে যাবে তার আগে প্রিন্সিপাল স্যার নীলাদ্রির ওপরে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, দিশানি কিন্তু ঠিক বলেছে নীলাদ্রি, তুমি কোনো প্রমাণ ছাড়া কিভাবে দিশানির ওপরে দোষ চাপালে যে তোমার গায়ে টমেটো ওই ছুঁড়েছে? এবারের মতো মাফ করে দিচ্ছি তোমাকে, যেহেতু এটা প্রথমবার ভুল। এরপরে এরকম ভুল করলে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে, কথাটা মনে রেখো। নীলাদ্রি মাথা নিচু করে বলল, ইয়েস স্যার, মনে থাকবে। নীলাদ্রি, এখন তুমি দিশানিকে সরি বলবে। যাও, ওকে গিয়ে সরি বলো। নীলাদ্রি মুখ গোমড়া করে বলল, স্যার, সে সরি নীলাদ্রি। নীলাদ্রি কোনো উপায় না পেয়ে দিশানির কাছে গেল। দিশানি মিটিমিটি হাসছে। নীলাদ্রির দাঁতে দাঁত চেপে বলল, আই এম সরি দিশানি, ইটস ওকে, মাফ করে দিলাম আপনাকে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হওয়ার পর নীলাদ্রির মুখ রাগে পুরো লাল হয়ে গেছে। দিশানি নীলাদ্রিকে দেখে মুখ থেকে বর্গীয় আওয়াজ বের করে নীলাদ্রি বলল, ইস বেচারা, গেলেন তো, আমাকেই উল্টো সরি বলতে হলো। শুনুন, আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না, আর বেশি মাতব্বরি করতেও যাবেন না, তাহলে কিন্তু ফাঁসবেন। রাগ করবেন না, আপনার ভালোর জন্যই বলছি। সেই দিন দেখলাম আপনাকে আপনার সিনিয়ররা টিজ করছে, অথচ আপনি কিছুই বললেন না, ভয় পেয়ে চুপ করে রইলেন।
আমার সাথেই তো ভালো লাগতে আসেন, সিনিয়রদের সাথে পারেন না বুঝি? সিনিয়রদের সামনে ভেজা বেড়াল হয়ে থেকে লাভ নেই, ওরা শুধু খাটিয়ে নেয়, স্যাঁচরা ছেলেপেন ওরা। এই আমাকে দেখুন না, কি পরিমাণ গুন্ডি মেয়ে আমি। সিনিয়রদের একটুও ভয় পাই না, অন্যায় মেনে নেই না। আপনিও গুন্ডা হয়ে যান দেখি। আপনার চেহারার সাথে এইসব ভেজা বেড়াল টাইপ চেহারা একদমই যায় না, একটু স্মার্ট হন। নীলাদ্রি ভুরু কুঁচকে দিশানির কথা শুনছে। দিশানি আবারও বলল, আরেকটা কথা বলবো? এটাই শেষ। অনেকগুলো কথাই তো বললে, এটা কেন বাদ রাখবে? এটাও বলে ফেলো, আমি শুনছি। আপনার গায়ে টমেটো আমি ছুঁড়েছি। কথাটা বলেই দিশানি এক দৌড়ে ওখান থেকে কেটে পড়ল। নীলাদ্রি ওখানেই হাঁ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, এটা মেয়ে না অন্য কিছু। তবে আগের কথাগুলো ভালোই বলেছে। দিশানি রাস্তা দিয়ে যাচ্ছে আর গান গাইছে, দস্যি দস্যি আমি দস্যি মেয়ে, ছুটি পাড়ায় পাড়ায় ছুটি বনে বনে। হঠাৎ করে দিশানি গান থামিয়ে বলতে শুরু করলো, ধুর, এখানে আমি বোন পাবো কোথায়? তাহলে গানটা এখন আমার নিয়মেই গাইতে হবে। দস্যি দস্যি আমি দস্যি মেয়ে, ছুটি পাড়ায় পাড়ায় ছুটি স্কুলে স্কুলে। হ্যাঁ, এইবার ঠিক আছে। কি সুন্দর নিয়মেই মধ্যে দিয়েই একেবারে গানটা মিলিয়ে ফেললাম। হাউ জিনিয়ার্স আই অ্যাম, হি হি। দিশানি বাড়ি ফিরতেই ব্যাগটা কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর মা মা করে চিৎকার করে দিল, কি হয়েছে? এমন করে চিল্লাচ্ছিস কেন? খিদে পেয়েছে, খেতে দাও। দিশানি এই কথা বলতেই দিশানির মা ওর কান ধরলো আর বলল, কতবার বলবো স্কুল থেকে ফিরে জায়গার জিনিস জায়গায় রাখবি? সারাদিন দস্যিপনা করেও শান্তি হয় না, যে বাড়িতে এসেও শুরু করে দিয়েছিস। দিশানি কিউট ফেস করে ওর মাকে জড়িয়ে ধরে বলল, এরকম কেন করো মা? পরে গুছিয়ে দেবো নে তো, এখন খেতে দাও। এভাবে বেশ কয়েকটা মাস কেটে গেছে। দিশানি সেই একই রকমের চঞ্চলই আছে, তবে নীলাদ্রি ভেজা বিড়াল থেকে জংড়ি বিড়াল হয়েছে। আজ দিশানির স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই যে যার কাজে ব্যস্ত। নীলাদ্রি একটা কালো রঙের খাদি কাপড়ের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা চোজ চশমা, হাতে কালো রঙের ঘড়ি। নীলাদ্রি কাজ করছে, এমন সময় ওর চোখ যায় গেটের দিকে। একটা মেয়ে, যার পরনে ছাই রঙা গোলাপি পাড়ের কটন সিল্ক শাড়ি, কানে ঝুমকো, হাত ভর্তি চুড়ি। মেয়েটি স্কুলের ভেতরে ঢুকছে আর নীলাদ্রি তার দিকে এক ধ্যানে চেয়ে আছে। মেয়েটা আর কেউ নয়, দিশানি। ওর চুল আজ দুটো বেনির জায়গায় খোপা করে ফুল লাগানো। দর্শিনী মেয়েটাকে আজ অপরূপা লাগছে। নীলাদ্রির চোখ এখনো দিশানিতেই আটকে আছে। সৌম্য নীলাদ্রিকে এইভাবে দেখতে দেখে নীলাদ্রিকে একটা ধাক্কা দিয়ে ভুরু কুঁচকে বলে, কিরে, নীলাদ্রি যে মেয়েকে সহ্যই করতে পারিস না, তাকে এত দেখছিস যে? ব্যাপারটা ঠিক লাগছে না কিন্তু। নীলাদ্রি মাথা চুলকিয়ে উত্তর দিল, না, তেমন কিছু না, ভাবছি এই দিশানি সেই দোষী দিশানি তো। অনুষ্ঠান চলাকালীন কিছু সময় পর পর নীলাদ্রি দিশানির দিকে তাকাচ্ছে, না চাইতেও তাকাচ্ছে, চোখগুলো যেন বড় অবাধ্য হয়ে গেছে। দিশানি শুধু একবার নীলাদ্রির দিকে তাকিয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর থেকেই নীলাদ্রির মনে দিশানির প্রতি আলাদা একটা অনুভূতির কাজ করে। নীলাদ্রি ওর ক্যামেরাতে একটা ছবি খুব যত্ন করে রেখেছে। এই ছবিটা সেই ছবি যেটা নীলাদ্রি ফুলের জায়গায় তুলে ফেলেছিল। মানে, এটা দিশানির ছবি। এভাবে দিন যেতে যেতেই একদিন নীলাদ্রি ওর অজানা অনুভূতিকে অনুভব করতে পারল। এই অজানা অনুভূতির নাম ভালোবাসা। কিন্তু দিশানিকে এইসব বলে লাভ নেই, ও কি বুঝবে এইসবের কিছু? আবার পচা ডিম বা টমেটো ছুঁড়ে মারবে না তো। নীলাদ্রি একদিন দিশানিকে প্রপোজ করে। দিশানি ওখানেই অবাক হয়ে যায়। ও কিছু না বলে ওখান থেকে চলে আসে। দিশানির কেন জানি নীলাদ্রিকে কোনো শাস্তি দিতে ইচ্ছে করছে না। নীলাদ্রি কোনো উপায় না পেয়ে দিশানিকে চিঠি লেখা শুরু করে। একের পর এক চিঠি দিতে থাকে নীলাদ্রি দিশানিকে। দিশানির মন গলতে শুরু করেছে। প্রিয়, শুধুই প্রিয়? ও না, দিশু পাখি, এটা বলে ডাকবো তোমায় এখন থেকে। তোমাকে এই নামে শুধু আমিই ডাকবো কিন্তু। প্রিয় দিশু পাখি, আজ তুমি আমার উপরে ঠিক কি জাদু করেছো বলো তো?
যে ছেলেটা তোমাকে সহ্য করতে পারতো না, সেই এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোমার টানা টানা চোখ দুটো আমায় মাতাল করে ফেলে। তোমার টোল পড়া গালের হাসিতে আমি হারিয়ে যাই। তোমার দস্যিপনাগুলো দেখতে এখন বড্ড বেশি ভালো লাগে। তুমি কি জানো, তোমার বিরক্ত হয়ে ভুরু কুঁচকে থাকা মুখটা দেখতে বড্ড মিষ্টি লাগে। তুমি কি জানো, তোমায় শাড়ি পরলে কতটা বেশি সুন্দর লাগে। আরেকটা কথা, আমার সাথে প্রেম না করলেও চলবে, শুধু অপেক্ষাটুকু করো আমার জন্য, যেন আমি উপযুক্ত হয়ে তোমার হতে পারি। শুধু বলো, অপেক্ষা করব তোমার জন্য, ব্যাস, তাহলেই হবে। ভালোবাসি দিশু পাখি, তোমায় অনেক বেশি ভালোবাসি। ইতি নীলাদ্রি। চিঠিটা পড়ে দিশানির মুখে হাসির রেখা ফুটে ওঠে। দিশানি নিজেও বাধ্য মেয়ের মতো চিঠির অপর পৃষ্ঠায় লিখে রাখলো, অপেক্ষা করব। এটা দেখে নীলাদ্রির মুখেও হাসির রেখা ফুটে উঠল। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। দিশানির এসএসসি পরীক্ষা, নীলাদ্রির এইচএসসি পরীক্ষা শেষ হলো। ওদের দুজনের মধ্যে আজকালকার সো কোল্ড প্রেম চলে না। নীলাদ্রি রাতে একটা ভয়েস মেসেজ পাঠায়, আর সকালে দিশানি একটা ভয়েস মেসেজ পাঠায়, ব্যাস, এটুকুই চলে ওদের মধ্যে। নীলাদ্রির মেডিকেলের অ্যাডমিশন হয়, আর এইদিকে দিশানি ইন্টারে পড়তে থাকে। ভালোই চলছিল সবকিছু, কিন্তু কিছুদিনের মধ্যেই দিশানির বাবা মারা যায়। তারপরেই নিজের মানুষগুলো বদলাতে থাকে। দিশানির বড় ভাই দিশানির পড়াশোনার দায়িত্ব নিতে অস্বীকার করে দেয়। কোনো রকমে দিশানি এইচএসসি পাশ করে। তারপর ওর বড় ভাই নির্ঝরের সাথে ওর বিয়ে দিয়ে দেয়। বিয়ের আগে শুধু দিশানি নীলাদ্রিকে বলেছিল যেন ও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। তারপরের দিশানি নীলাদ্রির সাথে আর যোগাযোগ করার সুযোগ পায়নি। নীলাদ্রি দিশানির বিয়ের পর খুব ভেঙে পড়েছিল, কিন্তু দিশানির শেষ মেসেজের কারণে ও নিজেকে শক্ত করে তোলে। এভাবেই দিশানি আর নীলাদ্রির ভালোবাসার ইতি ঘটে। আচ্ছা, সত্যি কি ইতি ঘটেছে, নাকি নতুন কিছুর সূচনা হতে চলেছে ওদের জীবনে? বর্তমানে নীলাদ্রির চেম্বারে নীলাদ্রি আর দিশানি বসে আছে। দিশানি নীলাদ্রিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন ডেকেছেন আমায়? এখন বলুন তো, এমন পাল্টে গেছো কেন? দিশানি নিচের দিকে তাকিয়ে বলল, কোথায় পাল্টে গেছি, আগের মতোই তো আছি। প্লিজ, মিথ্যা কথা বলো না। আমি শুনেছি তুমি তোমার সংসারে সুখী নও। গত 1 বছর ধরে তোমার শ্বশুরবাড়ির লোক তোমার সাথে খারাপ ব্যবহার করে। আপনি এসব কি করে জানলেন? মেঘার থেকে শুনেছি। ও, মেঘা আপনাকে সব বলে দিয়েছে? আগে এটা বলো, তুমি ওদের অন্যায়ের প্রতিবাদ কেন করো না? আগের মতো সাহস পাই না তাই। কোথায় জানি আমার সাহসগুলো সব হারিয়ে গেছে। তবুও দিন দুয়েক হলো মুখ খুলেছি, তাদের সকল খোঁটার উত্তর দেই। সাহসগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করো, ঠিক আছে? হয়তো আর পারবো না। কেন পারবে না? পারতে হবে। জানো তো, তোমাদের মেয়েদের জন্যই আজ সমাজে মেয়েদের এত করুণ পরিস্থিতি। তোমরা মেয়েরা নিজেদের প্রতিবাদ নিজেরা করতে পারো না বলেই এতটা অত্যাচারিত হও। আর কত এরকম থাকবে? হ্যাঁ, আগের দিশানিকে ফিরিয়ে আনো, আর তার সাথে আরো সাহস যুক্ত করে প্রতিবাদ করো। আর একদিন তোমার হাজবেন্ডকে নিয়ে আমার চেম্বারে এসো, দেখি তোমাদের জন্য কি করতে পারি আমি। দিশানি হেসে বলল, লাভ নেই, অলরেডি ডিভোর্স ফাইল হয়ে গেছে। কোর্ট আমাদেরকে 3 মাস সময় দিয়েছে। আমি নিজেও চাই না এই সম্পর্ক আর ঠিক হোক। তবে নীলাদ্রি, আমি আপনার কথা রাখার চেষ্টা অবশ্যই করব। আমার সেই প্রতিবাদী রূপটাকে আবারও জীবন্ত করে তুলব। এই তো, এটাই তো চাইছিলাম। আর শোনো, তোমার ননদিনীটি নিজেকে অতিমাত্রায় চালাক মনে করে, ওকে আমার থেকে দূরে থাকতে বলে দিও। দিশানি নীলাদ্রিকে পিঞ্চ মেরে বলল, আপনি ভয় পাচ্ছেন নীলাকে? ভয় না, আসলে এই ধরনের মেয়েদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। দিশানি বাড়িতে ফিরতেই সুজাতা ওকে কথা শোনাতে আরম্ভ করে দিল। দিশানির ফিরতে ফিরতে প্রায় রাত 9টা কি 9:30 বেজে গেছে। বেশ অনেকক্ষণ কথা হয়েছে দিশানি আর নীলাদ্রির মধ্যে। একসাথে ডিনারও করেছে দুজন। দিশানি ঘরে ঢুকতে যাবে, এমন সময় সুজাতা দিশানিকে জিজ্ঞাসা করলো, এই যে মহারানী, কটা বাজে? সে খেয়াল আছে? রাতের রান্নাটা কে করবে শুনি? নাকি আজকে পুরো রাতটা আমাদের সকলকে পেটে গামছা বেঁধে কাটাতে হবে? দিশানি শান্ত গলায় সুজাতাকে বলল, সে কি মা,
আপনারা রাতের রান্না করেননি? ঢং দেখে বাঁচি না। বলি রাতের রান্না আমরা করতে যাব কোন দুঃখে? রান্না তো প্রতিদিন তুমি করো। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রাতের রান্না শুরু করে দিও খো। কিছুক্ষণের মধ্যেই সবাই খেতে বসে পড়বে। আপনারা পটের বিবি হয়ে বাড়িতে বসে থাকবেন আর আমি বাইরে থেকে ফিরে রান্না করব। সেটি তো হয় না মা। রান্না যখন বসানোই হয়নি, তখন আজকে আর কষ্ট করে রান্না বান্না কিছুই করতে হবে না। তাছাড়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আমার আর কোনো টেনশন নেই। এখন আপনারা আপনাদের জন্য কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাপরে, মুখে কি জোর দেখছি! শোনো বাপু, তোমার খাওয়া দাওয়া নিয়ে আমাদের কিছুই যায় আসে না। সে তুমি বাইরে থেকে খেয়ে এসো, নয়তো ভেতর থেকে। আমার কথা হচ্ছে, তুমি আমাদের খাবার বানাও, তুমি খাবার বানাবে। আমি আপনার বাড়ির চাকর নই, আর না আপনি আমার মনিব যে আপনার সব কথা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাদের খেয়ে আমাদের পরে এত বড় বড় কথা আসে কোথা থেকে, হ্যাঁ? শুধু শুধু এতদিন খেয়েছি নাকি? কাজ করিয়ে নিয়ে তার বদলে খাইয়েছেন। ও হ্যাঁ, সাথে কুৎসিত ব্যবহারও ফ্রি ছিল। আরে দেখুন, শুধু শুধু কথা বাড়াচ্ছে। কথা না বাড়িয়ে রান্নাঘরে যান, আমি ফ্রেশ হতে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছে রাতের খাবার খাওয়ার জন্য, কিন্তু ওদের টেবিলে কোনো খাবার নেই। দিশানি ঘর থেকে বের হয়ে জল খেতে এসে দেখে সবাই ওভাবেই বসে আছে। দিশানি ওদের সামনে জগ থেকে জল ঢেলে খেয়ে নিল। তখনই নির্ঝর জিজ্ঞাসা করলো, আমরা কি আজ খালি পেটেই থাকবো? খাবার কোথায়? সেটা আমি কি করে জানবো? কেন, তোমার জানার কথা না এটা? না, এটা তোমার মা আর বোনের জানার কথা, কারণ আমি বাইরে গিয়েছিলাম। আমার দেরি হচ্ছে দেখে তো তাদের উচিত ছিল রান্নাটা বসানো, কিন্তু তারা দুজনের একজনও এই কাজটা করেনি। এখন না খেয়েই থাকো, কি আর করবে তাছাড়া। নির্ঝর দিশানির চুলের মুঠি ধরে বলতে লাগলো, এই, তোর সাহস হয় কি করে আমার মা বোনকে কাজ করতে বলার? আর রান্না তো প্রতিদিন তুই করিস, তাহলে ওরা আজ কেন করতে যাবে? তুই বাইরে থেকে খেয়ে আসবি, সেই জন্য কি আমাদের খালি পেটেতে থাকতে হবে? দিশানি নিজের সমস্ত শক্তি দিয়ে নির্ঝরকে ধাক্কা দিল। দিশানির চোখটা রক্তবর্ণ ধারণ করেছে। ও নির্ঝরের কলারটা টেনে ধরে বলল, আমাকে দেখে কি কাজের লোক মনে হয় তোমাদের, যে আমি সব সময় তোমাদের ফরফরাইশ কাটাবো? আর কাজের লোকেদের সাথেও বোধ হয় কেউ এমন ব্যবহার করে না যেরকম ব্যবহার তোমরা আমার সাথে করো। অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার, আর সহ্য করব না। এই 3 মাস আমার কাছে আছে একটা গোল্ডেন চান্স, এটাকে আমি অবশ্যই কাজে লাগাবো। তোমাদের এই 3 মাসের শিক্ষা দিয়ে দেব। আর মিস্টার নির্ঝর, আপনার কথা তো আমি ছেড়েই দিলাম। আপনি তো সবসময় মা বোনের কথায় বসেন আর ওঠেন। নিজের বিবেক বিবেচনা বলতে তো আপনার কিচ্ছুটি নেই, তাই আপনার সাথে কথা বলাই বৃথা। এসব বলে দিশানি ওখান থেকে চলে গেল। আর বাকি সবাই দিশানির ব্যবহারে অবাক হয়ে গেল। দিশানির শ্বশুর মশাই বললেন, অবশেষে লেবু চিপতে চিপতে তেতো হয়েই গেল। কথাটা বলেই তিনি ওখান থেকে উঠে গেলেন। সকালবেলা দিশানি রান্নাঘরে যেতেই সুজাতা আজকের রান্নার মেনু বলতে শুরু করেছে। তখনই দিশানি সুজাতাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখান থেকে আর এখন আমার ইচ্ছা মতো রান্না করব। আপনাদের অর্ডার অনুযায়ী রান্না করতে গেলে আমি নিজের জন্য একটুও সময় পাই না। আমার উচিত নিজেকে সময় দেওয়া। আর আপনি এখন একটা কাজ করুন, ঘরের ময়লাগুলো আছে না, ওইগুলো গিয়ে পরিষ্কার করুন। আমি আমি ঘর পরিষ্কার করব? কেন, আপনি কি কানে শুনতে পান না? আমি তো আপনাকেই সেটাই বললাম। যান, কাজগুলো চট করে করে ফেলুন, না হলে আজকে কিন্তু ওই অপরিষ্কারই থাকবে ঘর। আচ্ছা, করছি। এই তো, গুড গার্ল, যান। সুজাতা ঘর পরিষ্কার করতে গেল। অপর পাশ থেকে নীরা বৌদি বৌদি করে চিৎকার করছে। দিশানি নীরার ঘরে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমার এমন ষাঁড়ের মতো চেঁচাতে হচ্ছে কেন? কি, তুমি আমাকে ইনডাইরেক্টলি ষাঁড় বললে? আমি আবার এভাবে কখন বললাম? আমি তো জাস্ট কথার কথা বলেছি। তুমি তো সত্যি সত্যি নিজেকে ষাঁড় ভাবতে শুরু করে দিলে দেখছি। আচ্ছা, বাদ দাও। আমার গ্রিন টিটা কোথায়? আজকে আমি গ্রিন টি বানাইনি। কেন, তুমি জানো না আমি সকালে ঘুম থেকে উঠে গ্রিন টি খাই? জানি তো, না জানার কি আছে? তাহলে বানাওনি কেন? এই বাড়িতে একমাত্র তুমিই গ্রিন টি খাও, তাছাড়া অন্য সবাই চা খায়।
শুধুমাত্র তোমার জন্য আলাদা করে আমি গ্রিন টি বানাতে পারবো না। বানাতে পারবে না মানে? তার মানে তুমি বলতে চাইছো আমি সকালে গ্রিন টি খাবো না? দিশানি মুচকি হেসে উত্তর দিল, সে কি, তা কেন হতে যাবে? গ্রিন টি খাবে না কেন? অবশ্যই খাবে, কিন্তু নিজে বানিয়ে খাবে। কি, আমি নিজে বানিয়ে খাবো? হ্যাঁ, নিজে বানিয়ে খাবে। একটু তো স্বনির্ভর হও। আর কত অন্যের ঘাড়ে বসে বসে খাবে? কালকে ডক্টর নীলাদ্রির সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? নয়তো এত জোর তোমার মধ্যে আসার কথা না। ওনার সাথে কি এত তোমার কাজ? ওনার থেকে দূরে থাকবে, বুঝেছো? থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, ডক্টর নীলাদ্রি তোমাকে সাবধান করতে বলেছে তুমি যেন ওর পেছনে না লাগো। তাই ডক্টর নীলাদ্রি সত্যি এই কথা বলেছে, নাকি তুমি বানিয়ে বলছো? বালাই ষাট, বানিয়ে বলতে যাব কেন? উনি আমাকে যা বলতে বলেছে আমি তো তোমাকে তাই বলেছি। সুজাতা ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আসলে কোনো কাজ না করে করে সারাদিন বসে বসে খেলে যা হয় আর কি। ইনি নিজে কাজ না করলেও অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে বেশ পটু। দিশানি নীরাকে কথাগুলো বলে আবারও রান্নাঘরে চলে এলো। নীরা সুজাতাকে খুঁজছে। সুজাতাকে কোথাও না পেয়ে রান্নাঘরে এসে দিশানিকে বলল, বৌদি, মা কোথায়? মাকে দেখেছো? হুম, তোমার ঘর পরিষ্কার করছে। মা ঘর পরিষ্কার করছে? হ্যাঁ গো, করছে। আসলে আমি করতে বলেছি, উনি যত কাজ করবেন ততই সুস্থ থাকবেন। বরং কাজ টাজ না করলেই তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন। তাই কাজ করতে বলেছি। ভালো করিনি বলো? তুমি আবার কখনো খারাপ করতে পারো নাকি? ভালোই করেছো। বুঝেছো যখন, তখন তুমিও নিজে কাজ করো। আমি জানি তুমি গ্রিন টি বানিয়ে দেওয়ার জন্যই মাকে খুঁজছো। যেহেতু উনি কাজ করছেন, তাই ওনাকে ডিস্টার্ব না করে নিজে বানিয়ে নাও না। সামান্য গ্রিন টি তো, এইটুকু বানানোর যোগ্যতাও তোমার নেই। দিশানির শেষ কথাটা নীরার ইগোতে লাগলো, তাই দিশানিকে বলল, আমি নিজেই বানাচ্ছি আমার গ্রিন টি, ওয়েট। নীরা গিয়ে গ্রিন টি বানালো। কাপে ঢেলে চুমুক দিতেই নীরার মুখটা দেখার মতো হয়ে গেল। দিশানি জিজ্ঞাসা করো, কি গো ননদিনী, গ্রিন টির টেস্টটা ভালো হয়নি বুঝি? খুব বেশি তেতো হয়ে গেছে? সমস্যা নেই, খেয়ে নাও। একদিন টেস্ট খারাপ হলে কিচ্ছু হয় না, খেয়ে নাও। নীরা কোনো রকমে গ্রিন টিটা শেষ করে কাপটা রাখতে রান্নাঘরে এলো। তখনই দিশানি বলল, নীরা, বাথরুমে কাপড় চোপড় রাখা আছে, চটপট করে ওইগুলো কেচে ফেলো তো, যাও। নীরা দিশানির দিকে চমকে তাকিয়ে বলল, আমি আমি কাপড় কাচবো? মানে সত্যি আমি কাপড় ধোবো? দিশানি যেন নীরার এই কথায় প্রচুর আনন্দ পেল। ও হেসে বলল, কেন গো, নিজেকে ধোয়ার প্ল্যান আছে নাকি? এই, তোমার এরকম কোনো প্ল্যান থাকলে আমাকে বলতে পারো। আমি তোমাকে সাবান জল ছাড়াই ধুইয়ে দেব। লাগলে বলো, কিন্তু তোমার জন্য আমিই আছি। হোয়াট ননসেন্স! আচ্ছা বৌদি, তুমি আজ তোমার মধ্যে আছো তো? কি থেকে কি বলছো বলো তো? এতদিনই বরং আমি নিজের মধ্যে ছিলাম না, আজই নিজের মধ্যে আছি। তার জন্যই তো যার যার যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাটাই দিচ্ছি। আর কথা বলে সময় নষ্ট করো না তো, যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। আমি পারবো না। দেখো, একদম না করবে না বলে দিচ্ছি। যদি কাপড়গুলো না ধোও তাহলে তোমাকে আজকে না খাইয়ে রাখবো। ভেবে দেখো না, খেয়ে থাকবে নাকি? কালকে রাত্রেও কিচ্ছু খাওনি, না খেয়ে থাকতে হচ্ছে কালকে থেকে, আজকেও কি সেটা চাও? মীরা মনে মনে ভাবল, না না, এটা একদমই করা যাবে না। সামান্য কটা কাপড়ই তো, ধুয়ে দেই। আচ্ছা, আমি কাপড় ধুয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। নির্ঝর সেই কখন থেকে দিশানিকে ডেকে চলেছে, কিন্তু দিশানি রুমেই আসছে না। অনেকক্ষণ পর দিশানি রুমে এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? ডাকছি কেন বুঝতে পারছো না? আমার জামা কাপড় বের করে রাখোনি কেন? তুমি জানো না আমি বের হব? এই 3 মাসে না হয় অভ্যাসটা পাল্টে ফেলো। এই কয়দিন নিজের জামা কাপড় নিজে বের করে নাও না। তোমার নতুন বউ আসলে তারপর থেকে সে তোমার সব কাজ করে দেবে। আলমারিতে সব গুছিয়ে রাখা আছে, যেটা ইচ্ছা বের করে পরে ফেলো। রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসো। দিশানি ঘর থেকে বের হতে নেবে, তখনই পেছন থেকে নির্ঝর দিশানির হাতটা টেনে ধরলো। তারপর শান্ত কণ্ঠে বলল, দিশা। দিশানি এক প্রকার চমকে নির্ঝরের দিকে তাকালো, কারণ আজ অনেক দিন পর নির্ঝর দিশানিকে দিশা বলে ডাকলো। দিশানি জড়ানো কণ্ঠে বলল,
কিছু বলবে? নির্ঝর হাতটা ধরে টেনে দিশানির কাছে নিয়ে আসলো, তারপর বলল, এরকম পাল্টে গেল কেন দিশা? দিশানি নির্ঝরের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি তো পাল্টাতে চাইনি নির্ঝর, তোমরাই তো আমাকে বাধ্য করলে পাল্টে যেতে। একটু ভালোবাসা চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু তুমিও সেটাও দিলে না। ভালোবাসা তো দূরে থাকলো, আমি তো তোমার কাছে সম্মানটুকুও পেলাম না। নির্ঝর দিশানির দুই গালে হাত রেখে বলল, কোনোদিনই কি সম্মান দেয়নি তোমাকে? দিয়েছো, কিন্তু যখন আমার সম্মানের সবচেয়ে বেশি দরকার ছিল তখন দাওনি। দিশানি কথাটা বলে নিজেকে নির্ঝরের থেকে ছাড়িয়ে নিয়ে তারপর বলল, আরেকটা কথা নির্ঝর, এতটা কাছে নিয়ে এসো না আমায়। আমার এতটা কাছে আসার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। আমাদের ডিভোর্স হতে চলেছে। এখন তোমার কাছে আসলে আমার মহাপাপ হবে, আর আমি পাপের ভাগীদার হতে চাই না। এখন তোমার ছোঁয়া আমার কাছে বিষের মতন মনে হয়। আমি চাই না বিষের প্রভাবে শেষ হয়ে যেতে। এখনো অনেক লড়াই বাকি আছে তো। কথাগুলো বলে দিশানি ঘর থেকে বের হয়ে গেল, আর নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল। দিশানি বাথরুমে গিয়ে দেখে নীরা কাপড় চোপড় ধুচ্ছে, আর কিছুক্ষণ পর পরই নিজের হাত দেখছে। নীরার হাতগুলো জলের মধ্যে পুরো সাদা হয়ে গেছে। দিশানি নীরাকে দেখে বলল, এই কটা কাপড় তবুও ধুতে এত সময় লাগছে তোমার? নীরা, তোমার টাইম সেন্স বড্ড খারাপ। কতক্ষণ সময় লাগাবে আর? আর কিছুক্ষণ, প্রায় হয়ে এসেছে। দিশানি এবার নীরাকে পিঞ্চ মেরে বলল, তোমার কপালে দুঃখ আছে। শ্বশুরবাড়িতে গিয়ে তোমাকে প্রচুর ভুগতে হবে দেখছি। কোনো কাজেরই সিঁড়ি নেই তোমার। প্রচুর কষ্ট হচ্ছে আছে তোমার কপালে। আসলে কথা হচ্ছে প্রতিদান। অন্যকে কথা শুনিয়েছো, কষ্ট দিয়েছো, তার প্রতিদান তো তোমাকে পেতেই হবে, তাই না? সুজাতাকে বলে গেছে। সুজাতা যদি এগুলো পরিষ্কার না করে তাহলে আজকে দুপুরে দিশানি নিজের জন্য ছাড়া কারো জন্য রান্না করবে না, দুপুরে সবাইকে না খাইয়ে রাখবে। অগত্যা সুজাতাকে হার স্বীকার করতে হলো। দিশানি রুমে এসে ফোন হাতে নিতেই দেখে 3টে মিসকল, নীলাদ্রি কল করেছিল। দিশানি রান্নাঘরের ওদিকে থাকায় বুঝতে পারেনি। দিশানি কল ব্যাক করতেই নীলাদ্রি ফোন ধরল। নীলাদ্রি ফোন ধরতেই দিশানি বলল, ফোন দিয়েছিলেন যে? তোমার কি অবস্থা সেটা জানার জন্য ফোন দিয়েছিলাম। ওদের শিক্ষা দেওয়া শুরু করলে নাকি এখনো ভেজা বেড়াল হয়েই বসে আছো? দিশানি হেসে ফেলল। তারপর উত্তর দিল, উহু, ভেজা বেড়ালের চ্যাপ্টার ক্লোজড। কালকে রাতে না খাইয়ে রেখেছিলাম ওদের। আর আজকে সকালে আমার শাশুড়িমাকে ঘর পরিষ্কার করতে দিয়েছিলাম। আর নীরাকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নিয়েছি। বাবা, প্রথম দিনেই মাতো করে দিলে দেখছি। মাতো কই দিলাম, এটা তো সবে শুরু। আমার সাথে কম অন্যায় তো ওনারা করেনি, সবকিছুর পাই টু পাই হিসেব নেব আমি। এত সহজে ছাড়ব নাকি? নীলাদ্রি দিশানিকে সাববাসি দিয়ে বলল, এই না হলে দিশুপাখির মতো কথা। মাই জংলি বিল্লি ইজ ব্যাক। আপনার জংলি বিল্লি। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। হুম, রাখছি। সকালে খেয়েছেন? না, এখনো না, তবে খাবো। সকালের খাবার দুপুরে খাওয়ার প্ল্যান আছে নাকি? আরে না, তা কেন হবে? কিছুক্ষণ পরই খাবো। আপনারা ডাক্তাররা যদি অনিয়ম করে তাহলে রোগীরা আপনাদের থেকে কি শিখবে বলুন তো? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে আমার, এক্ষুনি খাচ্ছি। হুম, খান, বাই বাই। দিশানি দুপুরবেলা আজ নিমপাতা ভেজেছে। এর আগের দিন কথাগুলো মজা করে বললেও আজকে সত্যি সত্যি নিমপাতা ভেজেছে দিশানি, তবে আজকে শুধু নীরার জন্য নয়, সবার জন্য। খাবার টেবিলে দিশানি ভাত বেড়ে সাথে নিমপাতা ভাজা দিয়ে সবাইকে সার্ভ করল। সবাই জিজ্ঞেস করল, কি এটা? তেমন কিছু না, নিমপাতা ভাজা। কি নিমপাতা ভাজা? আপনাদের সবার রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি আপনাদের নিমপাতা ভাজি না বিষ খাওয়াচ্ছি। আরে বাবা, এত চমকানোর কি আছে? নিমপাতা ভাজাও তো একটা খাবার নাকি?
এর থেকে বোধহয় বিশ্ব ভালো ছিল। এটা পাওয়াও কঠিন ব্যাপার না কিন্তু। এনে দেব বিষ। খাবে? কি শুরু করেছ তোমরা? চুপ করো, আর এসব কি রান্না করেছ দিশানি? এসব কি খাওয়া যায় নাকি? কেন তোমরা এমন ভাব করছো যেন নিমপাতা মানুষ কোনোদিনও খায়নি? বৌমা, তোমাকে তো মাছের ঝোল রান্না করতে দেখলাম, তাহলে এসব কি? আগে নিমপাতা ভাজা দিয়ে ভাত খাবেন, তারপরে মাছের ঝোল দেব, তার আগে কিছু দেওয়া হবে না। যে নিমপাতা দিয়ে ভাত খাবে না সে মাছের ঝোল পাবে না, সিম্পল। সবাই বহু কষ্টে জল দিয়ে গিলে গিলে নিমপাতা ভাজা দিয়ে ভাত খেল। সবার মুখগুলো দেখার মতো ছিল। এভাবেই প্রতিবাদী দিশানি সবাইকে শিক্ষা দিতে থাকল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। নীরা, সুজাতা, নির্ঝরকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে দিশানি। ডিভোর্স যেদিন হবে দেখা যাবে, এখন থেকে মেয়ে দেখতে শুরু করে দেই, কি বলিস? যা ভালো বোঝো করো। বৌদির ব্যবহারগুলো জাস্ট আর মেনে নেওয়া যাচ্ছে না। বৌদি এখন কাটার মতো আমাদের গলায় বিঁধে আছে, যাকে না আমরা গিলতে পারছি না উগলিয়ে দিতে পারছি। ওকে আমরা ভয় পেতে শুরু করেছি, ও এটাই ভাবছে এখন। ওকে আগের মতো টাইট দিতে হবে আবার। ঠিক বলেছিস। পাশের বাড়ির দিদি আমাকে একটা মেয়ের কথা বলেছে, ওদের দূর সম্পর্কের আত্মীয় হয়। বাড়ি বেশি দূরে না, আর মেয়ের বাড়ির পরিবারও বেশ বড়লোক। কালকে শুনছিলাম বৌমা নাকি ওর বান্ধবীর বাড়ি যাবে। একবারে রাতে খেয়ে আসবে, এই সুযোগ। চল মেয়েটাকে যে একবার দেখে আসি। ওনারা কি ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে রাজি? শুনলাম তো রাজি। আর ছেলেদের কেউ দোষ ধরে নাকি? ছেলে তো ছেলেই হয়, সে ডিভোর্সি হোক আর না হোক তাতে কি যায় আসে? তাহলে কালকে আমরা মেয়ে দেখে আসি, কি বলিস নির্ঝর? যা ভালো বোঝো তাই করো, আমার কোনো প্রবলেম নেই। দিশানি সকাল সকাল বের হয়ে গেল মেঘার বাড়িতে। আজকে সারাটা দিন মেঘার বাড়িতে মেঘার সাথে কাটাবে দিশানি। রাতে নয়তো দুপুরে অবশ্য নীলাদ্রির আসার কথা আছে। দিশানি মেঘার বাড়ি পৌঁছতেই মেঘা এসে দিশানিকে জড়িয়ে ধরল। অনেক দিন পরে দুজনের দেখা। দুজন ভেতরে ঢুকেই একের পর এক গল্প জুড়ে দিল। দুই বান্ধবী অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি। দুপুরবেলা সৌম্য আর নীলাদ্রি মেঘাদের বাড়িতে এসে পৌঁছল। সৌম্য এসে দিশানি আর মেঘাকে গল্প করতে দেখে বলল, দুই বান্ধবীর গল্প মনে হয় আজকে আর শেষ হবে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নীলাদ্রি সবাইকে ড্রয়িং রুমে ডাকল, কারণ নীলাদ্রি সবাইকে দিশানির ব্যাপারে কিছু বলবে। সবাই ড্রয়িং রুমে এলে নীলাদ্রি দিশানিকে বলে, ডিভোর্সের পর কি করবে কিছু ভেবেছ? না, যা ভাগ্যে আছে তাই হবে। তার মানে নিজে থেকে কিছুই করবে না? কি করার আছে আমার? এটা ধরো। কি এটা? নিজেই দেখো। দিশানি কাগজটা খুলে দেখল একটা প্রাইভেট ভার্সিটির ফর্ম। দিশানি অবাক হয়ে নীলাদ্রিকে জিজ্ঞাসা করল, এই ফর্ম দিয়ে আমার কি কাজ? এটা দিয়ে আমি কি করব? কি আর করবে, ফর্ম পূরণ করে জমা দেবে। পাগল নাকি? আমি আবার নতুন করে ভার্সিটিতে ভর্তি হব নাকি? হলে ক্ষতি কি? নিজের জীবনটাকে আবার গড়তে দোষ কোথায়? নীলাদ্রি, এটা প্রাইভেট ভার্সিটির ফর্ম, আপনি বুঝতে পারছেন না? এখানে পড়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। নীলাদ্রি দিশানির অবস্থা বুঝতে পেরে বলল, আমি সব ভেবে চিন্তেই এই ফর্ম নিয়ে এসেছি। তুমি প্রাইভেট ভার্সিটির ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে টেনশন করছো তো? প্রয়োজন নেই, এটার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন এটা আমার ওপরেই ছেড়ে দাও। না, এটা খারাপ দেখায়। আপনি আমার জন্য অনেক করেছেন, যেটুকু করেছেন সেটাই অনেক, আর প্রয়োজন নেই। আমাকে এতটা পর ভাবছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমাকে নিজের একটা ভালো বন্ধু মনে করতে, তাহলে এখন এত হেসিটেশন কিসের? আপনি আমার দিকটা বুঝছেন না নীলাদ্রি, এটা ভালো দেখায় না।
আচ্ছা বেশ, ধার হিসেবে নাও, পরে ফিরিয়ে দিও। তবুও নিজের জীবনে ঘুরে দাঁড়াও, আবার নতুন করে জীবনটাকে শুরু করো, আমার এটুকু অনুরোধ রাখো প্লিজ। আমি তোমার কাছে হাতজোড় করছি, প্লিজ। নীলাদ্রি হাতজোড় করে কথাগুলো দিশানিকে বলল। দিশানি নীলাদ্রির চোখের দিকে তাকিয়ে বলল, এত কেন করছেন আমার জন্য? কি লাভ এতে? সবকিছুর জন্য লাভ ক্ষতির চিন্তা করতে হবে, এর তো কোনো মানে নেই, তাই না? তবে এর উত্তর আমি একদিন দেব। কিন্তু আগে নিজেকে প্রতিষ্ঠা করো। এই অনুরোধটুকু রাখো। কমলা হাট, কমলা হাট, কমলা হাট, কমলা হাট। ঠিক আছে, আপনার এই অনুরোধ আমি রাখব। আমি আবার পড়াশোনা শুরু করব। আমার জন্য কঠিন হবে প্রথম দিকে, কিন্তু আমি ঠিক মানিয়ে নিতে পারব। এই তো এটাই চাইছিলাম। দিশানি মুচকি হাসল। সৌম্য দিশানিকে জিজ্ঞেস করল, স্কুলে কলেজে তো কম দৌড় করাওনি মানুষকে, তাহলে বিয়ের পরে এমন হয়ে গেছিলে কেন? একটা সময় পর মানুষের সব প্রতিবাদ, সাহস সবকিছু নষ্ট হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তখন তার পাশে কেউ থাকে না, মানুষটা অসহায় হয়ে পড়ে। আমার অবস্থাও ঠিক তেমন হয়েছিল। মেঘা তখন বলল, কিন্তু সেই কঠিন সময়টাতে যদি মানুষটার পাশে এসে কেউ দাঁড়িয়ে সেই মানুষটাকে সাহস যোগায়, তাহলে মানুষটার মনে আবার প্রতিবাদ করার শক্তি জেগে ওঠে। ঠিক যেমন নীলাদ্রি আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক তেমন। আরে তোমরা এমনভাবে বলছো যেন আমি কি না কি করেছি। শুধু পাশে দাঁড়ালেই হয় না, যে মানুষটার পাশে দাঁড়াচ্ছি সে যদি সচেতন না হয় তাহলে পাশে দাঁড়িয়ে কোনো লাভ হয় না। দিশানি সচেতন ছিল জন্যই আবার প্রতিবাদী হতে পেরেছে, এতে আমার কোনো ক্রেডিট নেই। দিশানি নীলাদ্রির প্রতি বিরক্তি দৃষ্টি নিয়ে বলল, আপনি এমন কেন বলুন তো নীলাদ্রি? কেউ যদি মানুষটাকে সচেতন না করে তাহলে মানুষটা সচেতন কি করে হবে শুনি? উত্তর দিন আমার এই প্রশ্নের। বিশ্বাস করো দিশানি, তোমার কথার সাথে আমি কোনোদিনই পারিনি, আজও পারবো না। কথার বাজিতে এবারেও তুমি জিতলে, খুশি? দিশানি, নীলাদ্রি, সৌম্য, মেঘা সবাই হেসে ফেলল। নীলাদ্রি এক ধ্যানে দিশানির হাসি মুখটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে আজও হাসলে বড্ড মিষ্টি লাগে। কতদিন পর যে নীলাদ্রি এই হাসি খুশি দিশানিটাকে দেখছে তার কোনো হিসাব নেই। একটা কথা বলি নীলাদ্রিদা, তুমি কথা বলার জন্য আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে বলো তো? মেঘা, আমি এখন একদমই মজা করার মুডে নেই নীলাদ্রিদা, আমি তোমাকে এখন একটা সিরিয়াস কথা বলতে এসেছি। আচ্ছা বলো। তুমি সেদিন বললে অন্য কাউকে তোমার আর বিয়ে করা কখনো সম্ভব না, তাই না? হুম বলেছি, হঠাৎ এই কথা কেন বলো তো? আচ্ছা দিশানিরও তো ডিভোর্স হয়ে যাচ্ছে আর তুমিও অন্য কাউকে বিয়ে করতে পারবে না বলছিলে, মানে আমি কি বোঝাতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু মেঘা আমার দিক থেকে দিশানির প্রতি এখনো যে অনুভূতিটা আছে সেই অনুভূতিটা তো দিশানির দিক থেকে নাও থাকতে পারে, তাই না? আর যদি থাকে তাহলে? যদি কোনোদিন দিশানি নিজে বলে দিশানির মন চায় তাহলে আমাদের এই সম্পর্কটা অবশ্যই এগোবে। আমি নিজে থেকে ওকে জোর করতে চাই না, আর তোমরা ওকে জোর করো আমি সেটাও চাই না। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো মেঘা। ও যদি কোনোদিন নিজে থেকে না বলে তাহলে? মেঘা, নেগেটিভই খুব খারাপ জিনিস, কোনো সময় নেগেটিভ ভাবতে নেই, অল টাইম পজিটিভ ভাবতে হয়। তাহলে বলছো দিশানি নিজে থেকে বলবে? বলতেই পারে, আমরা কখনো কি ভেবেছিলাম আমাদের আবার দেখা হবে? কিন্তু দেখো আমাদের আবার দেখা হলো। সবসময় নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখা উচিত, তবে সেটা যেন শুদ্ধতম ভালোবাসা হয় সেটাও দেখতে হবে। অপেক্ষা করে যেতে তো দোষ নেই। আমি সবসময় প্রার্থনা করব তোমাদের ভালোবাসা যেন জিতে যায়। আচ্ছা মেঘা, তোমার ইমোশনাল কথা বলতে খুব ভালো লাগে, তাই না? কি সুন্দর হাসাহাসি হচ্ছিল, তার মধ্যেও তোমার এসব ইমোশনাল কথা বলতে হবে? যাও সৌম্যর কাছে যাও। হুম।
মেঘা চলে গেলে নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই কি দিশানি কোনোদিন নিজে থেকে এসে ভালোবাসার কথা বলবে? নির্ঝররা মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখে সুজাতা আর নীরার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে মেয়ের থেকে বেশি ওদের যেটা পছন্দ হয়েছে সেটা হলো মেয়েরা খুব বড়লোক। মেয়েটির নাম এলিনা। সুজাতা এলিনার মা বাবাকে জিজ্ঞেস করল, আপনাদের ডিভোর্সি ছেলে নিয়ে কোনো সমস্যা নেই তো? আর এলিনা, তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো মা। এলিনার মা বাবা উত্তর দিল, না না, আমাদের ডিভোর্সি ছেলে নিয়ে কোনো প্রবলেম নেই। তবে শুনলাম 2 মাস পরে নাকি ডিভোর্সটা হবে, তো কি কারণে ডিভোর্সটা হচ্ছে যদি ক্লিয়ারলি বলতেন। সুজাতা মাথা নিচু করে বলল, আসলে আপনাদের কাছে আমরা কিছু লুকোতে চাই না, আমরা আপনাদেরকে সব সত্যি কথাই বলবো। আসলে আমার বর্তমান বৌমা মানে দিশানি কোনোদিন মা হতে পারবে না, সৃষ্টিকর্তা ওকে মা হওয়ার ক্ষমতা দেননি, কিন্তু আমরা বলেছিলাম যে সন্তান নাই হতে পারে, তাতে কি করা যাবে, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। কিন্তু মেয়েটা উল্টো আমার ছেলের ওপর দোষ দেয়। আর ওর ব্যবহারের কথা তো মুখেই আনা যাবে না। অত্যন্ত জঘন্য ব্যবহার। আমার মেয়ে নীরাকেও ওই মেয়ে সবসময় এটা ওটা শোনাতেই থাকে, আপনারাই বলুন এরকম মেয়ের সাথে সংসার করা যায়? না না, একদমই না। চিন্তা করবেন না, আমাদের মেয়ে আপনাদের ঘর আলো করে রাখবে। আর এলিনা আপনাদের বৌমা দিশানির পুরো বিপরীত, ভীষণ মিষ্টি মেয়ে আমার। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কি গো নতুন বৌদি, আমার দাদাকে তোমার পছন্দ হয়েছে তো? এলিনা মাথা নাড়ালো, এর অর্থ পছন্দ হয়েছে। সুজাতারা এলিনাকে দেখে ভীষণ খুশি, ডিভোর্সের পরেই ওদের বিয়ের তারিখ ঠিক হবে। মেয়ে দেখে বের হওয়ার পর নির্ঝর সুজাতাকে বলল, মা, সবকিছু কেমন যেন তাড়াহুড়ো হয়ে গেল না? মানে ডিভোর্সি ছেলেতে ওদের কোনো প্রকারের আপত্তি নেই, আবার ওদের কেমন যেন তাড়াহুড়ো, এটা আমার কাছে কেমন একটা লাগলো। সবকিছুতে তোর এত খুঁতখুঁতি কেন বলতো? এটা তো আমাদের জন্য ভালো হলো, দেখ মেয়ে সুন্দর আছে, বড়লোক পরিবার, ওদের ডিভোর্সি ছেলেতে আপত্তি নেই, ব্যাস আর কি চাই। তুই আর এসব নিয়ে ভাবিস না, যদি ভাবতে হয় তাহলে ভাব কিভাবে তোর এই বউয়ের থেকে মুক্তি পাবি। দিশানি মেঘাদের বাড়ি থেকে বের হলে নীলাদ্রি বলে, এই সময় তোমাকে আর ট্যাক্সি করে ফিরতে হবে না, আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি ট্যাক্সি করেই চলে যাব। দিশানি, তোর এত কথা কেন বলতো? এমনিতেও এখনকার দিনকাল ভালো না, এর মধ্যে তুই ট্যাক্সি নিয়ে যাবি? যা, নীলাদ্রি দা, তোকে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে। দিশানি নীলাদ্রির গাড়িতে উঠে গেল। আসলে মেঘা চায় গাড়িতে ওরা যেন আলাদাভাবে কোনো কথা বলে, তাই জোর করে দিশানিকে নীলাদ্রির গাড়িতে উঠতে বলল। গাড়িতে 2 জন বসে আছে। নীলাদ্রি গাড়ি চালাচ্ছে আর দিশানি বাইরের পরিবেশ উপভোগ করছে। দুজনের নীরবতার মাঝে শুধুই গাড়ি চলার আওয়াজ শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে নীলাদ্রিই বলল, কিছুদিনের মধ্যেই ফর্মটা জমা দিতে হবে, একদিন সকালে আমার সাথে গিয়ে ফর্মটা পূরণ করে জমা দিও। আচ্ছা, জমা দেওয়ার লাস্ট ডেট কবে? আর 7 দিন সময় আছে। ওহ, আপনি তো খুব বিজি মানুষ। একটা কাজ করুন, আপনার এই 7 দিনের মধ্যে যেদিন আপনি ফ্রি থাকবেন সেদিন গিয়ে ফর্ম জমা দিয়ে আসবো না হয়। ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দেব কোনোদিন আমি ফ্রি থাকব। ক্লাস কবে থেকে শুরু হবে? তোমার ডিভোর্সের পরই ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে নীলাদ্রি দিশানিকে জিজ্ঞেস করল, ডিভোর্সের পর কোথায় থাকবে, বাপের বাড়ি চলে যাবে নাকি? এসব প্রশ্নের উত্তর নেই আমার কাছে, ভার্সিটির হোস্টেলেই উঠব হয়তো। এখনো হয়তোর মধ্যেই আছো তুমি? ওই হোস্টেলেই উঠব।
মেঘা আর সৌম্য তোমার ভার্সিটির ফর্মের ব্যাপারে আগে থেকেই জানতো। মেঘা আর সৌম্য তখন বলেছিল তোমাকে ওদের বাড়িতে থাকতে বলবে, মেঘা ফোন করবে বলে দিয়েছে। আমি তবুও আগে থেকেই বলে রাখলাম, আগে থেকেই ভেবে সিদ্ধান্ত নিয়ে রেখো। আর কতজনের বোঝা হব আমি? একেই আপনার ওপর আমি একটা বোঝা হয়ে গেছি, আবার মেঘা আর সৌম্যর বোঝা হওয়ার কি দরকার? তুমি নিজেকে আমার বোঝা মনে করছো দিশানি? এইটা তোমার থেকে আশা করিনি আমি। বোঝাই তো, প্রথমে ছিলাম ভাইয়ের বোঝা, তারপর হলাম শ্বশুরবাড়ির বোঝা, আর এখন আপনার। আমি বোঝা ছাড়া আর কি? এরপর থেকে এসব চিন্তা আর মাথাতেও আনবে না, বুঝতে পেরেছ? তোমার মুখে এসব কথা মানায় না। আমার জীবন নিয়ে তো এত চিন্তা আপনার, নিজের জীবন নিয়ে কি ভাবলেন শুনি? আমার জীবন নিয়ে আর কি ভাবব? ওই চলছে ভালোভাবেই। সে কি বিয়ে টিয়ে করবেন না? দিশানির কথা শুনে নীলাদ্রি ভ্রু কুঁচকে দিশানির দিকে তাকালো। দিশানি হেসে ফেলল আর বলল, সামনে তাকান, সামনে তাকান। এক্সিডেন্ট করাবেন নাকি? এক্সিডেন্ট করানোর মতো কথা বললে তো এক্সিডেন্ট হবেই, তাই না? আমি আবার এক্সিডেন্ট করানোর মতো কথা কোথায় বললাম? আমি তো আপনার বিয়ের কথা বলেছি। এটা এক্সিডেন্ট করানোর মতোই কথা। কেন, বিয়ে করার ইচ্ছা নেই নাকি? না, বিয়ে আমি করব না। এ বাবা, তাহলে আমার ননদটির কি হবে? বেচারি তো আপনাকে পছন্দ করে। বিশ্বাস করো দিশানি, তখন এক্সিডেন্ট না হলেও এখন কিন্তু এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সে কি, কেন? তোমার ননদকে বিয়ে মানে তোমার ননদকে বিয়ে করার থেকে সারাজীবন সন্ন্যাসী থাকা ভালো। তোমার ননদিনীটিকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে, ওই পরিবারের সংসারটাই শেষ হয়ে যাবে। ইস, আপনি যদি এসব বলেন তাহলে তো বেচারি সিঙ্গেল মরবে। সিঙ্গেল মরাও কিন্তু একটা আর্ট। তোমার ননদিনী যদি সিঙ্গেল মরে তাহলে ওটা ওর জীবনের সবচেয়ে ভালো কাজ হবে। দিশানি নীলাদ্রির কথা শুনে নীলাদ্রির দিকে ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, মানেটা কি? আপনারও সিঙ্গেল মরার প্ল্যান আছে নাকি? বিয়ে টিয়ে করবেন না? অন্য কাউকে বিয়ে করে তার লাইফটা আমি নষ্ট করতে পারবো না, কারণ অন্য কাউকে বিয়ে করলে তাকে আমি কোনোদিনই মন থেকে ভালোবাসতে পারবো না। মানে? তুমি যেখানে নামবে বলেছিলে সে জায়গাটা এসে গেছে। দিশানি বাইরে তাকিয়ে দেখল ওর বাড়ির কাছে পৌঁছে গেছে। দিশানি গাড়ি থেকে নামল। তারপর নীলাদ্রিকে আসছি বলে বাড়ির দিকে হাঁটা দিল। দিশানিকে নীলাদ্রির গাড়ি থেকে নামতে একজন দেখল। সেই একজনটি হল নির্ঝর। নির্ঝরের ঘরের বেলকনি থেকে ওই রাস্তাটা পরিষ্কার দেখা যায়, ল্যাম্পপোস্টের আলোয় নির্ঝর স্পষ্ট বুঝল মেয়েটা দিশানি। নির্ঝর দেরি না করে দ্রুত নিচতলায় নামল। দিশানি বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে আসতেই নির্ঝর দিশানিকে জিজ্ঞেস করল, কোথায় গেছিলে তুমি? মেঘাদের বাড়িতে গিয়েছিলাম বলে গেছিলাম তো তুমি শুনতে পাওনি? মেঘাদের বাড়িতে যখন গেছিলে তাহলে তোমাকে একটা অন্য ছেলে এসে বাড়িতে দিয়ে গেল কেন? একটা পরপুরুষের গাড়ি থেকে নামলে কেন তুমি? কে হয় ওই ছেলেটা? বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে নষ্টা মেয়ের মতো নষ্টামি করে বেড়াও তুমি। নির্ঝরের এসব কথা শুনে দিশানি রেগে গিয়ে ঠাস ঠাস করে একটার পর একটা করে 4টা থাপ্পড় বসালো নির্ঝরের দুই গালে। তারপর নির্ঝরকে উদ্দেশ্য করে বলতে শুরু করল, এই শয়তান ছেলে, কাকে তুমি নষ্টা মেয়ে বলছো? আমাকে? তাহলে তুমি কি? ডিভোর্স না হতেই যে ছেলে দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখতে যায় তাকে কি বলা চলে? নষ্টা ছেলে? আরে গাধা, আমি নষ্টা মেয়ে না, তুমি নষ্টা ছেলে। তুমি শুধু নষ্টা ছেলে না, তুমি একটা কাপুরুষ। তোমার সাহস তো কম না, তুমি আমাকে কাপুরুষ বলছো? নির্ঝর এই কথা বলে দিশানির গায়ে হাত ওঠাতে নিতেই দিশানি চিৎকার করে উঠে বলল, খবরদার, গায়ে হাত তোলার চেষ্টা করবে না বলে দিলাম। কোন সাহসে তুমি আমার গায়ে হাত তুলছো? কে তুমি?
তোমার মতো কাপুরুষকে কাপুরুষ বলবো না তো কি সুপুরুষ বলবো? আরে তোমার মতো ছেলেকে সুপুরুষ বললে সুপুরুষ শব্দটাকে অপমান করা হবে। আরে কেমন পুরুষ তুমি? মানলাম আমাদের ডিভোর্স হচ্ছে, কিন্তু আমি তো এখনো তোমার বিয়ে করা বউ, তাই না? তুমি জানো তোমার বউ বান্ধবীর বাড়ি থেকে রাত করে ফিরবে, যেখানে এখনকার দিনকাল এতটা খারাপ সেখানে তুমি পারতে না আমাকে মেঘাদের বাড়ি থেকে নিয়ে আসতে? কিন্তু না, তুমি তো সেটা পারবে না। উল্টো কেউ তোমার বউকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে, সেখানে তুমি তোমার বউকে নষ্টা মেয়ে বলছো। বাহ, কত সুন্দর স্বামী তুমি! আরে তোমার তো মেরুদণ্ডটাই নেই। তুমি তো তোমার মা বোনের খেলার পুতুল, তারা যা বলে তুমি তাই শোনো। তোমার তো ঠিক ভুল বিচার করার মতো বিবেকই নেই। আসলে তুমি তো একটা মেরুদণ্ডহীন লোক, যে শুধু বড় বড় লেকচারই দিতে পারে। আমাকে শাসন করতে এসেছে কি সুপুরুষ, হা! দিশানি দম নিয়ে আবার বলল, এবাড়ির সবাইকে বলে দিচ্ছি, কেউ আমাকে উল্টো পাল্টা কথা বলতে আসবে না বা গায়েও হাত তুলতে আসবে না। যদি আমার কথার কেউ কোনো নড়চড় করে তাহলে আজকের নির্ঝরের এই থাপ্পড়টা সবাই মনে রাখবে। কোনো কথা শুনবো না, সরাসরি থাপ্পড় মেরে দেব, দরকার পড়লে আরো বড় কাণ্ড ঘটাবো। সে যদি স্বয়ং আমার গুরুজন শাশুড়িমাও হয় তাকেও মানব না। দিশানির রুমে যাওয়ার পর পরই সুজাতা নির্ঝরকে বলল, দেখলি কি তেজ, কি বেয়াদব মেয়ে, ওই মেয়ে বলে কিনা আমাকে থাপ্পড় মারবে। ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। নির্ঝর, তুই একটা ব্যবস্থা কর। মা ঠিক কথা বলেছে দাদা, তুই একটা ব্যবস্থা কর। এরপর না জানি আমাদের সাথে কি করে বসবে বৌদি। আমি ওর বাড়িতে ফোন করছি, দেখি ওনারা কি বলে। ওদের বলে কি আদৌ কোনো লাভ হবে? ডিভোর্সের কথা তো ফোন দিয়ে জানিয়েছিলি, কোনো আগ্রহই তো দেখায়নি। পরিবারটাই যেখানে এরকম, মেয়ে আর কেমন হবে? হুহ। দিশানি বিছানায় বসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আসলে প্রতিবাদ করার পরে যেমন আনন্দ পাওয়া যায় তেমনই খারাপও লাগে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। দিশানিরও ঠিক তেমনই হচ্ছে। এই প্রতিবাদটা দরকার ছিল। যখন কোনো নারীকে কোনো কারণ ছাড়াই নষ্টা মেয়ে উপাধি দেওয়া হয়, তখন যদি সে মেয়ে প্রতিবাদ না করে তাহলে সে নিজেই নিজের কাছে অপরাধী। আজকাল যে নিজে নিজের জন্য প্রতিবাদ করতে পারে না, তার কোনো মূল্যই থাকে না। দিশানি মনে মনে নিজেই নিজেকে অভিবাদন জানাচ্ছে। কারণ সে পেরেছে, সে আজ তার প্রতি হওয়া অন্যায়ের যোগ্য জবাব দিয়েছে। আজ দিশানির জন্য সবচেয়ে আনন্দের দিন, আবার সেরকমই বেদনারও দিন। নিজের স্বামীর কাছে এসব শুনে কি কোনো নারী আনন্দ পায়? দিশানির ফোন বেজে উঠতেই ও চোখ খুলে ফোন হাতে নিয়ে দেখে মেঘা কল করেছে। দিশানি কল ধরতেই ও পাশ থেকে মেঘা বলে, কিরে, বাড়িতে পৌঁছে গেছিস? একটু আগেই পৌঁছালাম। ওহ শোন, একটা কথা বলবো তোকে। বল। ডিভোর্সের পরে তুই আমাদের বাড়িতে এসে উঠবি আর এখান থেকেই ভার্সিটিতে যাতায়াত করবি, বুঝতে পেরেছিস? না রে, আমি হোস্টেলে উঠব, অযথা তোদের ঝামেলা বাড়াতে চাই না আমি। এক থাপ্পড়ে তোমার গাল লাল করে দেব আমি। তুমি নিজেকে আমাদের ঝামেলা মনে করছো? তোমার খুব সাহস বেড়ে গেছে, তাই না? আমরা তো তোমার পর। তুমি তো আমাদেরকে নিজের লোক মনেই করো না, তাই তো এসব বলছো। তুই আমাকে ভুল বুঝছিস, আমি ওভাবে বলতে চাইনি। তো ঠিক কিভাবে বলতে চেয়েছো তুমি? দেখ দিশু, বান্ধবী হয়ে যদি বান্ধবীর কোনো উপকারেই না লাগতে পারি তাহলে কিসের বান্ধবী হলাম বলতো? আমাকে এভাবে পর করে দিস না। তোদের মতো বন্ধু পেতে ভাগ্য লাগে। সত্যি আর কিছু না হোক, অন্তত আমি বন্ধু পাওয়ার দিক দিয়ে অনেক ভাগ্যবতী। কিন্তু তবুও তোর বাড়িতে থাকবো কেমন একটা দেখায় না? আচ্ছা, তুই কি সৌম্যকে নিয়ে টেনশন করছিস? সৌম্য কি বলবে সেটা নিয়ে? আরে টেনশন করিস না, সৌম্যর তোর আমাদের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি নেই।
আমি আজকে আমাদের বাড়িতেই তোকে এই কথা বলতে পারতাম, কিন্তু তুই সামনাসামনি আরো রাগারাগি করতিস, তাই ফোন দিয়েই বললাম। শোন, তুই সিদ্ধান্ত নে, তবে উত্তর যেন হ্যাঁ হয়। এখন রাখছি আমি। মেঘা ফোন কেটে দিল। দিশানি ফ্রেশ হতে গেল। সকালবেলা নির্ঝর দিশানির বড় ভাই দিব্যকে ফোন করল। সাথে নীরা আর সুজাতাও ছিল। ওরা দুজন দিব্য আর নির্ঝরের কথা শোনার জন্য নির্ঝরের ফোন লাউড স্পিকারে দেয়। দিব্য ফোন ধরতেই নির্ঝর বলল, আপনার বোনের ব্যবহার অতি নিম্নমানের হয়ে গেছে। দিশানি আমাদের অতিষ্ঠ করে দিচ্ছে। কালকে আমাকে থাপ্পড়ও মেরেছে। কি করেছিলে দিশুর সাথে যে তোমাকে থাপ্পড় মেরেছে? সেটা আপনার জানার দরকার নেই, আপনি আপনার বোনকে এসে নিয়ে যান। শোনো, বিয়ে করেছো তুমি, আর ডিভোর্স হতেও এখনো 2 মাস বাকি আছে, তাই আমার বোনের সব দায়িত্ব তোমার। আমি ওকে নিয়ে আসতে পারবো না, রাখছি। দিব্য এসব বলেই ফোন কেটে দিল। কি আমার দাদাকে ফোন করে কোনো লাভ হলো না তো? দিশানির কথা শুনে নির্ঝর, সুজাতা আর নীরা পেছনে তাকালো। দিশানি এতক্ষণ পেছনে দাঁড়িয়ে থেকে নির্ঝর আর দিব্যর কথা শুনছিল। ফোন লাউড স্পিকারে দেওয়ার জন্যই দিশানি দুজনের কথোপকথন শুনতে পায়। দিশানি আবার বলল, দাদাকে ফোন দিয়ে কোনো লাভ হবে না। আমার দাদাও তোমাদের সবার মতোই স্বার্থপর, যার আমার জন্য কোনো মায়া নেই। তুমি ভাবলে কি করে দাদা আমাকে ওর বাড়ি নিয়ে যাবে? যে আমাকে নিজের বোঝা মনে করে তোমার সাথে বিয়ে দিল, সে কখনো আবার সেই বোঝাকে ঘরে তুলবে? আমাকে আবার পালতে গেলে তো ওর খরচ বাড়বে। যে আগেই আমাকে পালতে পারল না, সে এখন আমাকে পালবে তোমার মনে হয়? আমার আপনজনগুলোই কেমন যেন আমার পর হয়ে গেছে, আর পররাই আপন হচ্ছে। এই আবার শুরু করলে তুমি বৌদি? আচ্ছা নাও, বাদ দিলাম। আগে বলো, কালকে মেয়ে কেমন দেখলে? পছন্দ হলো? তোমার থেকে অনেক ভালো, শান্ত শিষ্ট মিষ্টি মেয়ে। তোমার মতো মুখে মুখে তর্ক করে না। ভুল বললে নীরা। আমি তো তর্ক করি না, আমি তো প্রতিবাদ করি। তর্ক আর প্রতিবাদের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা বুঝতে শেখো। এলিনা অনেক ভালো মেয়ে, দেখেই বোঝা যায়। ভদ্রও বটে। আর বড়লোক বাবার একমাত্র মেয়ে। বাবা, বড়লোক বাবার একমাত্র মেয়ে, অথচ মেয়েকে একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ভাবার বিষয়। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরে মা, বুঝতে পারছো না কেন? বৌদির হিংসা হচ্ছে। নতুন বৌদি যে বৌদির থেকে সব দিক দিয়ে ভালো, এটা বৌদি সহ্য করতে পারছে না। দিশানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বেশি ভালো ভালো না। আপনারা যা ডেসক্রিপশন দিলেন তাতেই বুঝে গেছি আপনাদের কপালে দুঃখ আছে, কিন্তু আপোষ সেটা বোঝবার ক্ষমতা আপনাদের মধ্যে নেই। এই মেয়েই আপনাদের সোজা করে দেবে। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। শোনো, তোমার চ্যাটাং চ্যাটাং কথা তোমার কাছেই রাখো। আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না, আর শকুনের দোয়ায় গরু মরে না। সেম টু ইউ শাশুড়িমা। এখন যান, রান্নাঘরে গিয়ে আমার জন্য কড়া করে 1 কাপ চা করে নিয়ে আসুন, যান। চা করব মানেটা কি? বাড়ির সব কাজ তো আমাদের দিয়ে করাও, নিজে শুধু রান্না করো। এটাও এখন আমাদের দিয়ে করাতে চাইছো? হুম করবেন, আমি আপনাকে দিয়ে কাজ করিয়ে আপনারই ভালো করছি। সারাদিন বসে থাকলে আপনারই সমস্যা হবে। তাই একটু খাটাখাটনি করুন, শরীর ভালো থাকবে। এটা যখন বোঝোই তাহলে নিজে চুপ করে বসে থাকবে কেন? নিজেও কাজ করো। এমন ভাবে বলছে যেন উনি এতদিন সব কাজ করে উল্টে দিয়েছেন। এতদিন আমি অনেক কাজ করেছি, এখন সময় একটু অবসর নেওয়ার। এতদিন আমি সব কাজ করেছি, এখন আপনারা কাজ করবেন আর আমি দেখব। এতদিন আপনারা আমাকে অর্ডার করেছেন, এখন আমি আপনাদের অর্ডার করব। যদিও এই কাজটা আমি 1 মাস আগে থেকেই শুরু করে দিয়েছি, কিন্তু বানরকে মাঝে মাঝে থাপ্পড় না মারলে আবার বানর মাথায় চড়ে বসে, তাই আরেকবার মনে করিয়ে দিলাম। তুমি আমাকে বানর বললে।
সুজাতার কথায় দিশানির প্রচুর হাসি পাচ্ছে। কিন্তু দিশানি কোনোরকমে হাসি চেপে রেখে বলল, আমি তো উপমা দিলাম। আপনি যদি নিজেই নিজেকে বানর বলেন তাহলে আমি কি বলতে পারি বলুন? অসহ্য। সে আপনার সহ্য হোক আর না হোক তাতে আমার কি? আপনি শুধু তাড়াতাড়ি আমাকে এক কাপ চা বানিয়ে দিন ঝটপট করে। সুজাতা রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে চলে গেল। নীরা নিজের ঘরে যেতে নিতেই দিশানি নীরাকে ডাক দেয়। নীরা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে? এতক্ষণ মাকে এত কথা শুনিয়ে শান্তি হয়নি। এখন কি আমাকেও কথা শোনানোর ইচ্ছা আছে নাকি? না গো, তোমার মতো ফালতু মেয়েকে কথা শুনিয়ে যে কোনো লাভই হবে না তা আমি জানি। তাই তোমাকে কথা শোনালে শুধু আমার সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। যাকে বলে অপাত্রে ঘি ঢালা। তোমার ক্ষেত্রেও ঠিক সেরকম। যাই হোক, বলছিলাম যে কালকে রাতে তো ভালোভাবেই খেয়েছো, তাহলে বাসনগুলো কেন ধোওনি শুনি? মা টায়ার্ড হয়ে গেছিল। এমনিতেই কালকে মেয়ে দেখতে যাওয়া হয়েছিল, তাই টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আর বাসন ধোয়নি। মা না হয় টায়ার্ড ছিল, তাহলে তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি নিজেও তো ওগুলো ধুতে পারতে। পাগল নাকি? আমি ওসব করতে পারবো না। বাসন মাজতে গেলে আমার হাতের নখ নষ্ট হয়ে যাবে, হাত অসুন্দর হয়ে যাবে। তাই আমি ওগুলো করব না। কি এলেন রে আমার ননির পুতুল? বাসন মাজলে নখ নষ্ট হয়ে যাবে, হাত অসুন্দর হয়ে যাবে, আর কেউ যেন বাসন মাজেই না। বলি, রূপ ধুয়ে কি জল খাবে নাকি? তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার। এখন থেকে বাড়ির সব বাসন তুমি মাজবে, বুঝেছ? পারবো না, আমার নখ ভেঙে যাবে। দিশানি এই কথা শুনে নীরার হাত ধরে জোর করে একটা নখ ভেঙে দিল। তারপর বলল, নাও, একটা নখ ভেঙে দিয়েছি। এমনিতেই নখ অসুন্দর হয়ে গেছে। এখন যাও, বাসনগুলো মেজে ফেলো। আর হ্যাঁ, আমি যখন একবার বলেছি তুমি এখন থেকে বাসন মাজবে, তাহলে তুমি এখন থেকে বাসন মাজবে। আর যদি আমার কথা না শোনো তাহলে আমি তখনই অ্যাকশন নেব। আগে খাওয়া বন্ধ করতাম, এখন হাতাহাতি করব। এখন যাও, ভালোই ভালোই বাসনগুলো মেজে ফেলো। নীরাও রাগে ফুঁসতে ফুঁসতে বাসন মাজতে গেল। নির্ঝর চুপচাপ এসব দেখে গেল। নীলাদ্রির ফোন আসতেই দিশানি ফোন নিয়ে রুমে গেল। বলুন। কালকে ফ্রি আছি আমি, ফর্মটা কালকে জমা দিতে যাব, বুঝেছ? বুঝলাম। হুম। নীলাদ্রির সাথে কথা বলতে বলতেই নীরা চা দিয়ে গেল দিশানিকে। দিশানি হেসে হেসে নীলাদ্রির সাথে টুকটাক কথা বলছে। নীরা চা দিতে এসে দিশানির মুখে নীলাদ্রির নাম শুনে আর দিশানিকে হেসে হেসে কথা বলতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেল। নির্ঝর ঘরে আসতেই দিশানি ফোন রেখে দিল। নির্ঝর আশাতে বললে ভুল হবে, দুজনের কথা শেষ হয়ে গেছিল তাই ফোন কেটে দিয়েছে। আর নির্ঝরও ঠিক ওই সময়ই ঘরে ঢোকে। কার সাথে কথা বলছিলে আর আমায় দেখে ফোনটা কাটলে কেন? কে তুমি? কোনো মহান ব্যক্তি যে তোমায় দেখে ফোন কাটব? কথা শেষ হয়ে গেছিল তাই ফোন কেটে দিয়েছি। কার সাথে কথা বলছিলে? তোমার জেনে কোনো লাভ নেই। নীলাদ্রির সাথে কথা বলছিলে, তাই না? যখন তোমার ফোন আসে তখন আমি তোমার ফোনের স্ক্রিনে নীলাদ্রি নাম লেখা ওঠা দেখেছি। জানোই, যখন নীলাদ্রি ফোন করেছিল তখন আবার ঘটা করে জিজ্ঞাসা করতে আসার মানে কি? লজ্জা করে না বিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের সাথে এতটা মেলামেশা করতে? কাল রাতের থাপ্পড়টা মনে নেই, তাই না? আরও খাওয়ার শখ হয়েছে? দেব আর কটা? সিরিয়াসলি বলছি, এবার গাল লাল না করা অবধি কিন্তু চড় দেওয়া থামবে না। খেতে চাও আরও? আর আরেকটা কথা, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। আর বিবাহিত ছেলে হয়েও দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার জন্য তোমার যদি লজ্জা না করে তাহলে আমার কোনো ছেলের সাথে কথা বলতে লজ্জা কেন করবে? আমিও মানুষ, তুমিও মানুষ। ওহ না, তুমি তো অমানুষ। আমারও কি বুদ্ধি? আমি তোমার সাথে, মানে তোমার মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে নিজের তুলনা করছি?
ধুর, আমারই ভুল। জাস্ট শাট আপ। তুমি মেয়ে আর আমি ছেলে, তোমার সাথে আমার তুলনা চলে না। আমি বিবাহিত হয়েও বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারি, এতে সমাজ আমাকে কিচ্ছু বলবে না, কিন্তু তুমি বিবাহিত হয়েও একটা ছেলের সাথে মিশলে সমাজ তোমাকে কটু কথা বলবে, চরিত্রহীন বলবে। দিশানি এই কথা শুনে নির্ঝরের গালে এলোপাথারি চর মারতে থাকে, একের পর এক চর মেরাই যাচ্ছে। ওই দিন শুধু 4টা থাপ্পড় মারলেও আজকে হিসাব ছাড়া থাপ্পড় দেয় দিশানি নির্ঝরকে। একদম গাল লাল করে দেয়। নির্ঝর অনেক কষ্টে দিশানিকে আটকায়। দিশানি উত্তেজিত হয়ে ওঠে, তারপর বলে, ধিক্কার জানাই তোমার এমন সমাজকে, যে সমাজে নারীকে সম্মান দেওয়া হয় না, নারীকে মানুষ বলে গণ্য করা হয় না, যে সমাজে তোমাদের মতো মানুষরূপী শয়তানের বসবাস চলে, সে সমাজকে আমি চরম ধিক্কার জানাই। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর তোমার এই কলুষিত সমাজের জন্য। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই মানুষগুলোর জন্য যারা নারীকে অবহেলা করে। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই পরিবারগুলোর জন্য যারা নিজেরাই নিজেদের ছেলে আর মেয়ে সন্তানের প্রতি ভেদাভেদ করে। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই পরিবারগুলোর জন্য যারা নিজের মেয়েকে রাজরানী করে রাখে অথচ ছেলের বউকে চাকরানী বানিয়ে দেয়। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই সমাজের জন্য যারা নিজের ছেলের অক্ষমতাগুলোকে স্বীকার না করে অযথা একটা মেয়েকে অক্ষম বানিয়ে দেয়। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর তোমার মতো কাপুরুষের জন্য। আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই সমাজের জন্য যারা মেয়েদের দুর্বল ভাবে। এমনকি আমার তোমাকে মারা প্রত্যেকটি চর সেই নারীদের জন্যও যারা কোনো প্রতিবাদ না করে, তার প্রতি করা অন্যায়গুলোকে চুপচাপ সহ্য করে। মেয়েরা কখনোই দুর্বল না। মেয়েরা যেমন শান্তশিষ্ট হতে পারে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অশান্ত হয়ে ঝড় তুলতে পারে। নির্ঝর দিশানিকে ধাক্কা মারল। টেবিলের সাথে মাথা বাড়ি খেয়ে দিশানির মাথা খানিকটা কেটে গেল। নির্ঝর দিশানিকে তুলে উল্টো থাপ্পড় দিল, তারপর বলল, অনেক সহ্য করেছি, তোকে আর সহ্য করব না, তুই তোর সীমা ছাড়িয়ে গেছিস। কি ভেবেছিলে কালকে থাপ্পড় মারায় কিছু বলিনি জন্য আজকেও কিছু বলবো না? মা আর নীরাকে দিয়ে কাজ করাস, তবুও কিছু বলিনি ভেবেছিলাম, আর থাকবি তো মাত্র কয়েকদিন, ছেড়েই দিই না হয়। খুব প্রতিবাদ করতে শিখে গেছিস তাই না? আমাকে কালকে কি কি যেন বলেছিলি, আমি কাপুরুষ তাই না? আমি মা বোনের খেলার পুতুল তাই না? কালকে খুব মুখের বুলি ফুটেছিল তাই না? তোর ভাই নিয়ে যায়নি তো কি হয়েছে, তোর তো কত বন্ধু জুটেছে, ওদেরকে বল তোকে এসে নিয়ে যাক। ঠিকই তো বলেছি, আমি ভুল কি বলেছি? নির্ঝর আবার দিশানিকে আরেকটা থাপ্পড় মারল। এতই যখন মারার ইচ্ছা তাহলে মেরে ফেলছো না আমায়, একেবারে মেরে ফেলতে। না, তোমায় আমি মারব না, তোমার সাথে তো আমার যৌতুক কিংবা জায়গাজমি এসব নিয়ে কোনো শত্রুতা নেই যে আমি তোমাকে মেরে ফেলব। এসব ভুল আমি করব না। আমাদের সমস্যাই হলো বাচ্চা না হওয়া নিয়ে। বাচ্চা না হলে কি ভালো থাকা যেত না? মানুষ কি বাচ্চা ছাড়া স্বাভাবিক জীবন যাপন করে না? তোমাকে তো কতবার বলেছিলাম তুমি নিজে একটা টেস্ট করাও, তোমার মধ্যেও তো কোনো খামতি থাকতে পারে, কিন্তু না, তুমি তো আমাকেই দোষ দিয়ে গেলে। তোমার মধ্যেও দোষ থাকতে পারে। নির্ঝরের এই কথায় প্রচুর রাগ হল। ও এবার আর ঠিক থাকতে পারল না। আবার দিশানির গালে চড় বসালো, তারপর বলল, তোর সাথে ভালোভাবে কথা বলাই ভুল। অনেক সহ্য করেছি, তোকে আর পারব না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নির্ঝর চিৎকার করে বলল, বেরিয়ে যা এখনই, না হলে তোর লাশ বেরোবে এই বাড়ি থেকে। নির্ঝরের চিৎকার শুনে সবাই উপরে এলো। নির্ঝর দিশানিকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে এলো। তারপর চুলায় থাকা ফুটন্ত গরম জলে দিশানির হাত ডুবিয়ে দিল। দিশানি চিৎকার করে উঠল, নির্ঝর ছাড়ো, লাগছে, প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। নির্ঝর দিশানির হাত শক্ত করে ধরে থাকে। দিশানি চোখ দিয়ে জল পড়তে থাকে। দিশানি বারবার নির্ঝরকে ছেড়ে দিতে বলে, কিন্তু নির্ঝর ছাড়ে না।
দিশানির আকুতি নির্ঝরের কান অবধি পৌঁছায় না। এভাবে কিছুক্ষণ থাকার পর নির্ঝর দিশানিকে ছেড়ে দেয়, তারপর বলে, এখন দেখলি তো আমি কি করতে পারি আর কি না করতে পারি। কালকে চুপ করে ছিলাম ভেবে আজও চুপ করে থাকবো সেরকম ছেলে আমি নই। দিশানি বেসিনে যেয়ে ট্যাপকল ছেড়ে দেয় আর হাত ট্যাপকলের নিচে দিয়ে রাখে কিছুক্ষণ। তারপর দিশানি আর সহ্য করতে না পেরে ব্যাগ গোছানো আরম্ভ করে। ডান হাত ফুটন্ত গরম জলে ডুবিয়ে দেওয়ার কারণে ডান হাত দিয়ে দিশানির ব্যাগ গোছাতে প্রচুর কষ্ট হয়, কিন্তু তবুও কষ্টে ব্যাগ গুছিয়ে নেয়। তারপর বাম হাত দিয়ে কোনোরকমে ব্যাগ নিয়ে নিচে আসে, তারপর বলে, এই বাড়িতে থাকা আর আমার পক্ষে সম্ভব না। নিজের ক্ষতি করে এই বাড়িতে আমি থাকতে পারবো না। আর তোমরাও চাও না আমি এখানে থাকি, আর চিন্তা করো না, ডিভোর্স আমি দিয়ে দেব। তবে শেষবারের মতো একটা কথা বলছি, আজকে অবহেলা করলে তো তবে একদিন তোমাদের মনে হবে দিশানি তোমাদের জন্য পারফেক্ট ছিল। আর এই দিন বেশি দূরে নেই। আর প্রতিবাদ যেটুকু করেছি সেটুকুতে চাপা শান্তিটুকু পেয়েছি, কিন্তু নিজের জীবন বাজি রেখে তো প্রতিবাদ করতে পারবো না। আর আমি তো বলেছিলামই আমি তোমাদের শাস্তি দেব না, সৃষ্টিকর্তা তোমাদের শাস্তি দেবে। তাই তার উপরেই ছেড়ে দিলাম সবকিছু। আসছি। দিশানির কথাগুলো বলতে গলা ধরে আসছিল, কিন্তু তবুও কষ্ট করে ও কথাগুলো বলেছে। দিশানি কথাগুলো বলে ওখান থেকে বেরিয়ে গেল। দিশানি বের হয়ে যেতেই নীরা বলে উঠল, আপদ বিদায় হল। সুজাতা নীরার কথার সাথে তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছিস। দিশানি মেঘাদের বাড়ির কলিং বেল বাজাতেই মেঘা এসে দরজা খুলল। দরজা খুলেই দিশানিকে দেখে বলল, দিশু তুই? আর তোকে এরকম দেখাচ্ছে কেন? মেঘার চোখ দিশানির হাতের দিকে যায়। মেঘা উত্তেজিত হয়ে দিশানিকে বলে, দিশু তোর হাতের এই অবস্থা হলো কি করে? ভেতরে আয় তুই। মেঘা দিশানির ব্যাগ হাতে নিয়ে দিশানিকে ঘরে নিয়ে গেল, তারপর বলল, এসব কি করে হলো? তোর হাতের এ অবস্থা কেন? দিশানি মেঘাকে সব বলল। মেঘা বলল, ভালো করেছিস ওখান থেকে এসে। তোর হাতের অবস্থা ভীষণ খারাপ। আমি নীলাদ্রি দাকে ফোন করছি। মেঘা নীলাদ্রিকে ফোন দিল। মেঘা নীলাদ্রি সব বলতেই নীলাদ্রি উত্তেজিত হয়ে বলল, আমি এখনই আসছি। মেঘা ঠান্ডা জল নিয়ে এসে দিশানির হাত ডুবিয়ে দিল। তারপর নীলাদ্রি এলো। তারপর ওর হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিল। দিশানি শান্ত গলায় বলল, আমি হেরে গেলাম তাই না? আমি তো আর প্রতিবাদ করতে পারলাম না, আমি তো ওই বাড়ি থেকে বের হয়ে এলাম। কে বলেছে হেরে গেছো? প্রতিবাদ তো তুমি করেছই। ওরা সীমা ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে তুমি যে ওই বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছ নিজেকে বাঁচাতে, এটাই অনেক। এরকমই বা কয়জন করতে পারে? নির্ঝর গায়ে হাত তুলত, কিন্তু এরকম কাজ করত না। আজকে ও ওর সীমা ছাড়িয়ে গেছে, তাই আমি আর ওখানে থাকিনি, চলে এসেছি। কিন্তু আমি তো ওদের শিক্ষা না দিয়েই চলে এলাম, আর তো প্রতিবাদ করতে পারলাম না। তুমি তোমার শাশুড়ি আর নীরাকে শিক্ষা দেওয়ার জন্য কাজ করিয়ে নাও। এখন তুমি ওই বাড়ি থেকে যখন বের হয়ে এসেছ তখন এই কাজগুলো ওদেরকে করতেই হবে। কিন্তু আমি যে এতদিন এত এত কথা বললাম, এত বড় বড় কথা বললাম, সেগুলো তো পূরণ করতে ব্যর্থ হলাম আমি। শোনো দিশানি, তোমার এখন সবথেকে বড় প্রতিবাদ কি হবে জানো? কি? তুমি যদি এখন ভেঙে না পড়ে নিজেকে প্রতিষ্ঠা করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো, তাহলে সেটাই তোমার শ্রেষ্ঠ প্রতিবাদ হবে। তখন তারা বুঝতে পারবে ওরা কি রত্ন হারিয়েছে। 1 মাস প্রতিবাদ করেও যখন ওরা সোজা হয়নি, ওরা সোজা হবে বলে আমার আর মনে হয় না। ওরা এখন পশুতে পরিণত হয়ে গেছে, ওদেরকে নিজে থেকেই নিজের ভুল বুঝতে শিখতে হবে। তুমি যদি এখন ভেঙে না পড়ে নিজেকে প্রতিষ্ঠা করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো, তাহলে সেটাই তোমার শ্রেষ্ঠ প্রতিবাদ হবে। তখন তারা বুঝতে পারবে ওরা কি রত্ন হারিয়েছে।
1 মাস প্রতিবাদ করেও যখন ওরা সোজা হয়নি, ওরা সোজা হবে বলে আমার আর মনে হয় না। ওরা এখন পশুতে পরিণত হয়ে গেছে, ওদেরকে নিজে থেকেই নিজের ভুল বুঝতে শিখতে হবে। তুমি যদি নিজেকে যোগ্য বানাও তাহলেই এটা সম্ভব। আমি পারবো কি? অবশ্যই পারবে। নিজের ওপর বিশ্বাস রাখলে মানুষ কি না পারে। আমরা সবসময় তোমার পাশে আছি। তোমাকে পারতেই হবে। আমরা যে তোমার পাশে আছি এই পাশে থাকার সম্মান দেবে না। পারবে না নিজেকে গড়ে তুলতে? চেষ্টা করব, আমি মনপ্রাণ দিয়ে চেষ্টা কর। আর মেঘা, এখন তো প্রায় দুপুর হয়ে এসেছে। দিশানিকে তুমি খাইয়ে দাও। আমি কিছু ওষুধ নিয়ে আসছি ওর জন্য। হ্যাঁ, আমি ওকে এখনই খাইয়ে দিচ্ছি। নীলাদ্রি ওষুধ আনতে বাইরে গেল। আর মেঘা খাবার এনে দিশানিকে খাওয়াতে নিল। যেহেতু ডান হাতটা পুড়ে গেছে তাই দিশানির একা একা খাওয়া সম্ভব না, তাই মেঘা ওকে খাইয়ে দিতে লাগল। দিশানি প্রথমে বলেছিল যে খেতে ইচ্ছে করছে না, কিন্তু মেঘা দিশানিকে ধমক দিয়ে খাইয়ে দেয়। মেঘা দিশানিকে খাওয়াতে খাওয়াতে দিশানির সব দোষিপনাগুলো বলতে থাকে যাতে দিশানি এই ভয় কাটিয়ে উঠতে পারে। দিশানির খাওয়া শেষ হওয়ার আগেই নীলাদ্রি ওষুধ নিয়ে চলে আসে। দিশানিও একটু স্বাভাবিক হয়ে ওঠে। দিশানির খাওয়া শেষ হলে নীলাদ্রি দিশানিকে ওষুধ দেয়। দিশানি এখন একটু স্বাভাবিক হয়। নীলাদ্রি দিশানিকে বলে, মনে আছে তো কালকে ফর্ম জমা দিতে যাব? হুম আছে। কালকে পুরো ভার্সিটিটা ঘুরে দেখব, ঠিক আছে? আচ্ছা। কি হুম আচ্ছা লাগিয়ে রেখেছ বলো তো, কথা বলছো না কেন ঠিক করে? এই তোর কথার রেকর্ডার কি নষ্ট হয়ে গেছে নাকি যে চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না? কি বলবো? তোদের কথার তো উত্তর দিচ্ছিই আমি। বলছিলাম কি, একটা পুলিশ কমপ্লেইন করলে হতো না? তোমার হাতটার যে এই অবস্থা করলো ওরা। আমি আর এসবের মধ্যে জড়াতে চাইছি না, ওরা ঠিকই কোনো না কোনো ভাবে ছাড়া পেয়ে যাবে। কিন্তু কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। ওরা ওদের শাস্তি ঠিকই কোনো না কোনো ভাবে পাবে। তবুও আমার মনে হয় একটা পুলিশ কমপ্লেইন করা দরকার। তুমি চাইলে ডিভোর্সের পর কেস তুলে নিও। আমার মনে হয় তোমার পুলিশ কমপ্লেইন করে বোঝানো উচিত তুমি হেরে যাওনি। আচ্ছা করব, কিন্তু ডিভোর্সের পর কেস তুলে নেব। কারণ ওরা এতে কোনো শাস্তি পাবে না, বরং জামিনে ছাড়া পেয়েই যাবে। কিন্তু ওরা বুঝতে পারছে না ওদের জন্য এর চেয়ে আরো বড় শাস্তি আছে সামনে। এটাই তো চাইছিলাম। বিকালবেলায় দিশানি, নীলাদ্রি আর মেঘা থানায় গেল। থানায় যাওয়ার পর দিশানি পুলিশকে প্রমাণ দেখিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করল। পুলিশ গিয়ে নির্ঝরকে অ্যারেস্ট করে নিয়ে এলো। সুজাতা আর নীরাও সাথে এলো আর নির্ঝরের বাবাকে ফোন দিয়ে উকিল নিয়ে আসতে বলল। বাড়ি থেকে বেরিয়ে এসেও আমাদের শান্তিতে থাকতে দিলে না। দিশানি কিছু বলল না। প্রায় অনেকক্ষণ পর নির্ঝরের বাবা উকিল আনল। উকিল আনার পর সব নিয়মকানুন মেনে নির্ঝরের জামিন হলো, কিন্তু ওকে কেস না ওঠা অবধি থানায় হাজিরা দিতে হবে। নির্ঝরের উকিল দিশানিকে বলল, ম্যাম আপনাদের তো ডিভোর্স হচ্ছেই, তাহলে অযথা কেসটা রেখে কি লাভ হবে? এতে মিছেমিছি সময় নষ্ট হবে। তার চেয়ে বরং কমপ্লেইনটা আপনি তুলে নিন। কমপ্লেইনটা আমি ডিভোর্স হলেই তুলব। নির্ঝরের বাবা দিশানির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি কমপ্লেইনটা তুলে নেবে তো? হুম নেব, আমি আমার কথার নড়চড় করব না। দিশানি আর নীলাদ্রি গিয়ে আজ ফর্ম জমা করে এলো। আর ক্লাস শুরুর ডেট জেনে এলো। এখন দিশানি মেঘার বাড়িতেই থাকে। মাঝে মাঝে নীলাদ্রি ওদের বাড়িতে আসে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আজ দিশানি আর নির্ঝরের ডিভোর্স হবে। আর দিশানি নির্ঝরের বিরুদ্ধে করা কমপ্লেইন তুলে নেবে। আজকে নির্ঝরের সাথে নির্ঝরের বাড়ির সবাই আর দিশানির সাথে নীলাদ্রি, মেঘা আর সৌম্য করতে এসেছে। অবশেষে সব নিয়ম কানুন মেনে একদম পুরোপুরি ভাবে দিশানি আর নির্ঝরের ডিভোর্স ঘোষণা করা হলো।
ডিভোর্স পেপারে প্রথমে নির্ঝর সই করল, তারপর দিশানিকে সই করার জন্য কাগজটা দিল। ডিভোর্স পেপারে সই করার সময় দিশানির চোখটা ছলছল করছিল। একটা মেয়ের কাছে ডিভোর্সটা কতটা যন্ত্রণার তা শুধু সেই মেয়েটাই বুঝতে পারবে যে এই সময়টা ফেস করেছে। কিন্তু ওই যে কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। হয়তো দিশানির জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আবার হয়তো না। দিশানির ভালো খারাপ একদম এখন দিশানির নিজের উপর নির্ভর করছে। দিশানি একটা দীর্ঘশ্বাস ফেলে ডিভোর্স পেপারে সই করে দিল। তারপর নির্ঝরের ওপর থেকে কেস তুলে নিল। অবশেষে নির্ঝর আর দিশানি আইনগতভাবে আলাদা হল। ওদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, কোনো স্বামী স্ত্রীর বন্ধন নেই। নীরা নির্ঝরকে মিষ্টি খাইয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস দাদা, অবশেষে এই বোঝা আমাদের ঘাড় থেকে নামল। এখন তোর বিয়ে খাবো। আমার যে কি আনন্দ লাগছে না, তোকে বলে বোঝাতে পারবো না। দিশানি একদম শান্ত হয়ে আছে। বাড়ি ফিরে ও ঘরের দরজা লাগিয়ে দিয়ে কাঁদতে শুরু করল। কেউ ওকে ডিস্টার্ব করল না, কারণ কাঁদলে মন শান্ত হয়। হতেই তো পারে হয়তো এটাই ওর শেষ কান্না। দিশানি নিজেকে শান্ত করে রাতে ঘর থেকে বেরিয়ে এলো এক নতুন উদ্যমে। পুরনো কিছু মুছে গিয়ে এখন হয়তো নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। আজ থেকে দিশানির ভার্সিটির ক্লাস শুরু হবে। দিশানি কোনোরকমে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। দিশানির হাত এখন ভালো, কিন্তু দাগ রয়ে গেছে। প্রথম দিনই নীলাদ্রি দিশানিকে ভার্সিটিতে রেখে গেছে। ভার্সিটির প্রথম ক্লাস যেমন কাটার তেমনই কেটেছে। ভার্সিটি থেকে ফিরে মেঘার সাথে গল্প জুড়ে দেয় দিশানি। আজকে সৌম্য অফিস যায়নি, তাই সৌম্য মেঘাকে বলল, আজকে চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। তুমি তো কিছু বললে না দিশানি, যাবে তো আমাদের সাথে? আমি আবার কি বলবো? ঘুরতে তো তোমরা যাবে, আমি অযথা কাবাবে হাড্ডি হয়ে কি করব বলো তো? আরে এটা কেমন কথা? এসব শুনবো না, আমরা তিনজনই ঘুরতে যাচ্ছি ব্যাস। আর আমি নীলাদ্রিকে ফোন করে দেখি ও ফ্রি আছে নাকি, তাহলে ওকেও ডেকে নেব। মেঘা আর সৌম্যর জোরাজোরিতে দিশানি ওদের সাথে যেতে রাজি হয়। দিশানি রাজি হতেই সৌম্য নীলাদ্রিকে ফোন করে বলে, তোর কি আজকে টাইম হবে? আসলে আমরা তিনজন ঘুরতে যাব, ভাবলাম তো কেউ নিয়ে নেই। ফ্রি আছিস আজ তুই? না রে, হবে না, তোরা যা ঘুরে আয়। আচ্ছা। বিকালবেলায় ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই মেঘাদের পাশের বাড়ির এক মহিলা মেঘাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? এই একটু বেড়াতে যাচ্ছি আন্টি, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম তিনজনে মিলে একটু ঘুরে আসি। ওহ, তোমরা স্বামী স্ত্রী ঘুরতে যাচ্ছ, ভালো কথা, সাথে আবার তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছ কেন? কেন, আপনার কোনো সমস্যা হচ্ছে বুঝি? শোনো, একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। আপনি যদি মনে করার মতো কোনো কিছু বলেন তাহলে তো অবশ্যই মনে করব, তাই না? আহা, তুমি ক্ষেপে যাচ্ছ কেন? আমি তোমার ভালোর জন্যই বলছি। শোনো, তোমার এই বান্ধবী তো ডিভোর্সি শুনলাম। তা এমন ডিভোর্সি মেয়েকে বাড়িতে রেখেছ যে? তোমাদের দুজনের সংসারে যেন আবার ফাটল না ধরায়। এসব ডিভোর্সি মেয়েদের চরিত্র খুব খারাপ হয়, দেখো তোমার বরকে আবার না ফাঁসিয়ে দেয়। মেঘা রেগে গিয়ে বলল, আন্টি আপনি কিন্তু এখন বেশি বেশি বলে ফেলছেন। আপনি আমার বান্ধবীর জীবন সম্পর্ক কতটুকু জানেন, আর ওর চরিত্র সম্পর্কেই বা কতটুকু জানেন যে এমন কথা বলছেন? সত্যি কথা বললেই দোষ। সৌম্য নিজেও মহিলাটির কথা শুনে রেগে গিয়ে বলল, আমাকে দিশানি ফাঁসাবে? এটা কি ধরনের কথা আন্টি? আপনি ওকে চেনেন? আপনি হয়তো জানেন না, দিশানি শুধু মেঘার বান্ধবী না, আমার ছোট বোনও বটে। আমি ওকে প্রায় ছোট থেকেই চিনি। আর আপনি আমার ছোট বোনকে এসব বলবেন আর আমরা চুপ করে থাকব? আমার মনে হয় আপনি অন্যের পরিবারের ওপর নজর না রেখে নিজের পরিবারের দিকে নজর রাখুন, সেটা বেশি ভালো হবে।
দিশানি চুপচাপ মাথা নিচু করে এসব শুনছিল। সৌম্য দিশানিকে বলল, দিশানি, এখন থেকে কেউ যদি বলে আমরা তোর কে হই তাহলে বলবি যে আমি তোর বড় ভাই হই, বুঝেছিস? সৌম্য এই প্রথম দিশানিকে তুই করে বলল, তাও নিজের ছোট বোন হিসেবে। সৌম্যর কথা শুনে দিশানি মাথা নাড়ল। তারপর মহিলাটিকে বলল, আন্টি, ডিভোর্সি মেয়ে মানেই যে খারাপ হবে, চরিত্রহীন হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, অনেকেই এরকম, কিন্তু সবাই না। সবাইকে এক ভেবে গুলিয়ে ফেলবেন না। একটা মেয়ে প্রথমে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক লড়াই করে, কিন্তু এক সময় যখন সে ক্লান্ত হয়ে যায়, যখন তার জীবন বাজি রাখতে হয়, তখন আর সে সংসার টিকিয়ে রাখা সম্ভব হয় না। তাই বলে যে আমরা খারাপ মেয়ে তা নয়। আমাদের দিকটা বোঝার ক্ষমতা হয়তো আপনার নেই। মেঘা বলল, আন্টি, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসি। দিশানি, মেঘা, সৌম্য বেশ ঘোরাঘুরি করল, শপিংয়ে গেল। তারপর একবারে ডিনার সেরে বাড়িতে ফিরল। এইদিকে নির্ঝরের বিয়ের প্রস্তুতি খুব ভালোভাবেই নেওয়া হচ্ছে। নির্ঝর আর এলিনার মধ্যেও এখন ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এক কথায় অতিরিক্তই ভালো হচ্ছে সবকিছু। নীরার সাথেও এলিনার খুব মিল হয়ে গেছে। একসাথে শপিং করা, ফোনে কথা বলা, সবই চলছে ওদের মধ্যে। দেখতে দেখতে আরও কতগুলো দিন চলে গেল। আজ নির্ঝরের বিয়ে। নীলাদ্রি এসে দিশানিকে বলল, আজ নির্ঝরের বিয়ে। আপনাকে কে বলল? সব খবরই রাখতে হয়। ভালো, বিয়ে করুক, বাচ্চা কাচ্চা হোক, আমি তো ওকে বাবা হওয়ার আনন্দ দিতে পারিনি। অন্য মেয়ে যদি দিতে পারে দিক। মেঘা দিশানির কথা শুনে বলল, এই একদম ভুলভাল বকবি না। নির্ঝর দা নিজের দোষেই নির্ঝর দা বাবা হতে পারেনি। কিন্তু সেটা উনি স্বীকার না করে উল্টো তোর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। হয়তো এই মেয়েকেও এরকমই করবে। শুনেছি মেয়েটা নাকি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আর যেভাবে ওনারা মেয়েটার ডেসক্রিপশন দিয়েছিল তাতে মনে হয় না মেয়েটা ওনাদের দেয়া দোষ এমনি এমনি স্বীকার করে নেবে। থাক, ওসব বাদ দাও, এখন বলো তোমার ভার্সিটি লাইফ কেমন কাটছে? খুব ভালো। ফ্রেন্ডস হয়নি? অনেক ফ্রেন্ড হয়েছে, আর তারা খুব ভালো। মেঘা ঠোঁট ফুলিয়ে বলল, আমার থেকেও ভালো। না রে পাগলি, তোর মতো ভালো কি কেউ হতে পারবে? মেঘা হেসে ফেলল। রাতের বেলা দিশানি একা একা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। মেঘা হাতে করে 2 কাপ কফি নিয়ে এসে দিশানির হাতে 1 কাপ কফি দিল। দিশানি কফি হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। দিশানি কফিতে চুমুক দিতেই মেঘা বলল, আচ্ছা, তুই কি সত্যিই কিছু বুঝিস না? মেঘার কথায় দিশানি ওর দিকে তাকিয়ে বলল, কি বুঝব? নীলাদ্রি দা কথা। দিশানি নীলাদ্রির কথা শুনে মেঘার দিকে ভ্রু কুঁচকে তাকাল। মেঘা আবারও বলল, যদিও নীলাদ্রি দা আমাকে এসব বলতে বারণ করেছে, কিন্তু আমি মনে করি তোকে আমার এসব বলা উচিত। কি বলবি? আচ্ছা দিশু, তুই কি বুঝিস না নীলাদ্রি দা তোকে এখনো ভালোবাসে? দিশানি মেঘার কথা শুনে মুচকি হাসে। মেঘা দিশানিকে হাসতে দেখে বলে, এভাবে হাসছিস কেন? আমি হাসার মতো কিছু কি বলেছি যে তুই এভাবে হাসছিস? আমি এতটাও অবুঝ না যে নীলাদ্রির ভালোবাসা বোঝার আমার ক্ষমতা নেই। মেঘা উত্তেজিত হয়ে বলে, তাহলে নীলাদ্রি দাকে নিজের মনের কথা বলে দে। তোদের সম্পর্কটাকে আগা। নীলাদ্রি দা এখনো শুধুমাত্র তোর জন্য অপেক্ষা করে আছে। আজকালকার দিনে এরকম খুবই কম দেখা যায়। তোরা নিজেদের সম্পর্কটাকে আগানো নিয়ে খোলাখুলি কথা বল। না, এটা সম্ভব না। আমার এই ভাঙাচোরা জীবনের সাথে আমি আর কাউকে জোড়াতে পারবো না। উনি আমার থেকে আরও অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। কিন্তু নীলাদ্রি দা তো অন্য কোনো ভালো মেয়েকে চায় না। নীলাদ্রি দা শুধুমাত্র তোকে চায়, সেটাও তোর ইচ্ছা হলে তবে।
নীলাদ্রি এখনো তোকেই ভালোবাসে, অন্য কাউকে কখনো তোর জায়গাটা দিতে পারবে না বলেই তো বিয়ে করেনি। এখন অনেকদিন পর যখন তোদের সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগটা এসেছে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করছিস কেন? আমার প্রতি ওনার প্রথমত এত কনসার্ন দেখে আমি ভেবেছিলাম এটা আমার প্রতি ওনার করুণা। কিন্তু সেদিন যখন উনি প্রাইভেট ভার্সিটির ফর্ম হাতে দিলেন সেই দিন রাতে আমি বুঝে গেছিলাম উনি আমাকে এখনো ভালোবাসেন, তবুও সিউর ছিলাম না। কিন্তু ওনার একের পর এক কর্মকাণ্ডে আমি সিউর হই উনি আমাকে এখনো ভালোবাসেন, কারণ করুণা থেকে মানুষ মানুষের জন্য কখনো এত কিছু করে না যতটা নীলাদ্রি আমার জন্য করেছে। বুঝেই যখন গেছিস নীলাদ্রি দা এখনো তোকে ভালোবাসে, তাহলে সম্পর্কটা আগাতে এত দ্বিধা কেন হচ্ছে তোর? ভয় হয় আমার। আমি চাই না আর কাউকে এই জীবনের সাথে জোড়াতে। আর তাছাড়া ওনার আত্মীয়রাও তো মানবে না একটা ডিভোর্সি মেয়েকে, উনি তার থেকে একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখী হোক। তুই কি আমার কথা ঠিক করে বুঝিসনি নাকি বুঝতে চাইছিস না? নীলাদ্রি দা এখনো শুধু তোকেই ভালোবাসে, আর সেই কারণেই ওনাকে বিয়ে করার কথা বললে উনি এড়িয়ে যায়, কারণ অন্য মেয়েকে বিয়ে করলে উনি কখনো তোর জায়গাটা তাকে দিতে পারবে না আর তাকে ভালোবাসতে পারবে না, এতে ওই মেয়েটার জীবন নষ্ট হবে। সেই কারণেই নীলাদ্রি দা বিয়ে করতে চায় না। এখন যখন আবারও সুযোগ এসেছে, তবুও নীলাদ্রি দা তোকে নিজে থেকে কিচ্ছু বলেনি, কারণ উনি তোর মতামতটাকে প্রাধান্য দিতে চায়। তুই কি চাস সেটার গুরুত্ব দিতে চায়। একমাত্র তুই রাজি হলেই এই সম্পর্ক জুড়বে, নয়তো জুড়বে না। এরকম মানুষ খুব কম হয়, উনি তোর জন্য যা করেছে তা কেউ করে না, ওনাকে এভাবে কষ্ট দিস না। দিশানি শান্ত গলায় বলল। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটা জায়গাতেই যে বারবার ভয় হচ্ছে। যদি নির্ঝরদের দেওয়া দোষ সত্যি হয়। তুই যেটার জন্য ভয় পাচ্ছিস বললি সেটা শুধুমাত্র তোর একটা বাহানা ছাড়া কিছুই নয়। মানুষ যখন কোনো কিছু থেকে পালাতে চায় ঠিক তখনই বাহানা বানায়। তুই নিজেও জানিস, ডাক্তার নিজেই বলেছে তোর দিক থেকে কোনো প্রকারের খুঁত নেই, না হলে তুই নির্ঝর দার বাড়িতে ওভাবে প্রতিবাদ করার সাহস পেতি না, তাই এই ভয়ের কোনো মানে নেই। তোর জীবনদশায় তুই যা যা দেখেছিস এটা তোর আসল ভয়, তোর জীবনে যা যা ঘটে গেছে এসবের কারণেই তুই আর কোনো বন্ধনে জোড়াতে চাইছিস না। এটা হওয়া স্বাভাবিক। কিন্তু নীলাদ্রির ভালোবাসাকেও তুই অস্বীকার করতে পারিস না, এভাবে ওনাকে কষ্ট দিস না। পুরো রাত আছে ভাবার জন্য এই বিষয়ে ভাব। সবাই যখন নিজের জীবনকে আবার নতুন করে শুরু করছে, তাহলে তুই কেন নিজের জীবনকে নতুন করে শুরু করবি না? মেঘা এসব বলে নিচে চলে গেল। এইদিকে নির্ঝর আর এলিনার বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দিশানি সারারাত ভেবেছে যে কি করবে, অবশেষে ভোরের দিকে সিদ্ধান্ত নিয়েছে। দিশানি সকালে নিচে আসতেই মেঘা দিশানিকে বলে, চোখমুখের এই অবস্থা কেন? রাতে ঘুমাসনি? কিভাবে ঘুমাবো, তুই তো সারারাত ভাবতে বললি। কি ভাবলি? আগে কথা বলতে চাই নীলাদ্রির সাথে। নীলাদ্রিকে নিজে থেকে বলতে হবে যে উনি কি চান। আমি ওনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই। চল আজকেই নীলাদ্রি দার বাড়িতে যাই, কথা বলে আসি। ওনাকে বাড়িতে পাওয়া যাবে। আজকে ছুটির দিন, চেম্বারে যেতে দেরি আছে, চল ব্রেকফাস্ট করেই যাই। ওনাকে ডেকে নিলে হয় না? এটা ভালো আইডিয়া। মেঘা নীলাদ্রিকে ফোন দিয়ে বলল, তোমার সাথে খুব জরুরি কথা আছে। তাড়াতাড়ি চলে এসো, এখানে এসেই ব্রেকফাস্ট করো। কি ব্যাপারে কথা আছে? সেটা আসলেই বলবো, তাড়াতাড়ি এসো। আচ্ছা। মেঘা ফোন রাখতেই দিশানি বলল, আমি কিন্তু সব কথা একটু ঘুরিয়ে বলবো, হাজার হোক একটা মেয়ে আমি, এভাবে নিজে থেকে কথাগুলো বলতে আমার তো লজ্জা লাগবেই। আচ্ছা ঘুরিয়েই না হয় বলিস, তবুও বলিস প্লিজ। হুম। মেঘা আর দিশানি টেবিলে খাবার সাজাচ্ছে, তখনই সৌম্য এসে চেয়ারে বসতে বসতে বলল, নীলাদ্রি এখনো আসেনি? না, এখনো আসেনি। তবে এসে পড়বে কিছুক্ষণের মধ্যে।
শোন দিশানি, আজকে কিন্তু তোর হাতেই সবকিছু আছে। বিয়েটা যেন তাড়াতাড়ি খেতে পারি। ভালো কিছুর অপেক্ষায় আছি কিন্তু আমরা দুইজন। সৌম্য ওই দিনের পর থেকে দিশানিকে তুই করেই ডাকে। দেখা যাক না কি হয়। এর মধ্যেই নীলাদ্রি চলে এলো, এসেই বলল, কি বলার জন্য জরুরি তলব দেওয়া হলো। আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর বলবো। সবাই ব্রেকফাস্ট শেষ করে ড্রয়িং রুমে এলো। মেঘা বলল, দিশানি তোমাকে কিছু কথা বলবে। নীলাদ্রি দিশানির দিকে তাকিয়ে বলল, কি কথা বলবে? দিশানি জোরে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, আপনি আমার জন্য এত কেন করেন? আপনি বলেছিলেন এর উত্তর আপনি একদিন দেবেন, আজ এই উত্তরটা জানা আমার দরকার। হয়তো আমি উত্তরটা জানি কিন্তু এটা আপনার মুখ থেকে শুনতে চাই। সত্যিই শুনতে চাও তুমি? শুনতে চাই, কারণ আপনার এই উত্তরটার ওপর অনেক কিছু নির্ভর করছে। নীলাদ্রি দিশানির চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে শোনো, ভালোবাসি তোমাকে। এখনো অনেক ভালোবাসি। তোমার বিয়ে হওয়ার পরে তোমাকে ভুলতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ভীষণভাবে ভালোবাসি তোমাকে, আর বেশেই যাব। এই কথা শুনে মেঘা খুশিতে চিৎকার করতে নেবে, তখনই সৌম্য মেঘার মুখ চেপে ধরে চুপ করতে বলল। দিশানি চুপ করে আছে। নীলাদ্রি আবারও বলল, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছ। বিয়ে করবেন না? কতবার এই কথার উত্তর দেব বলো তো? আমি তো একবারই বলেছি আমি অন্য কাউকে আর কখনো ভালোবাসতে পারবো না, তাই অন্য কাউকে বিয়ে করে তার জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন তো বুঝে গেছে কাকে ভালোবাসি আমি। অন্য কাউকে তো বিয়ে করার কথা বলিনি আপনাকে, আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করবেন। নীলাদ্রি দিশানির কথার মানে বুঝতে পারে না, তাই দিশানিকে জিজ্ঞেস করে, মানে ঠিক করে বলো। মানেটা খুব সহজ, বিয়ে করবেন আমায়। নীলাদ্রি দিশানির কথায় অবাক হয়ে গেল। এদিকে সৌম্য সিটি বাজিয়ে উঠল আর মেঘা হাততালি দিতে শুরু করল। মেঘা দিশানির কাছে গিয়ে দিশানিকে জড়িয়ে ধরে বলল, ওরে দিশু রে, কি দিলি রে ভাই, এইবার কিন্তু আর না করতে পারবি না। আমার বোন তোকে নিজে থেকে বিয়ের কথা বলেছে, এখন তুই কিন্তু না করতে পারবি না। তুমি নিজে থেকে আমাকে বিয়ের কথা বলছো কেন? আপনি কানে কম শোনেন নাকি যে আমার কথা আপনার কানে পৌঁছায়নি? শুনুন, আমি একটা মেয়ে হয়ে লজ্জার মাথা খেয়ে আপনাকে নিজে থেকে বিয়ের কথা বলেছি। আপনার উত্তর যেন হ্যাঁ হয়, না হলে কিন্তু আপনার খবর আছে। সৌম্য আর মেঘা দিশানির কথায় হেসে ফেলল। সৌম্য হাসতে হাসতেই বলল, তুই যেভাবে কথাটা বললি নীলাদ্রির আর না বলার কোনো ক্ষমতাই নেই। এখন এসব হাসি ঠাট্টা সাইডে রেখে আমি সিরিয়াসলি নীলাদ্রি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার উত্তরটা কি, হ্যাঁ নাকি না? না করার সাধ্য আছে নাকি আমার? তুমি নিজে থেকে আমাকে বিয়ের কথা বলেছ, এটা আমার জন্য অবিশ্বাস্য। অবিশ্বাস্য কেন নীলাদ্রি দা? তুমি যে বলেছিলে ভালোবাসায় ধৈর্য আর বিশ্বাস থাকলে সব হয়, তাহলে অবিশ্বাস্য কেন? তাও মনে তো ভয় থাকেই, তাই না? উফ, তোরা না যাতা। আর নীলাদ্রি, আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, হ্যাঁ কি না সেটা বলুন। আপনি যদি ভাবার জন্য সময় নিতে চান নিতে পারেন। হ্যাঁ ম্যাডাম, আমি রাজি। এটা তো সোজা একটা জিনিস, এটার জন্য আমার আবার কোনো ভাবনার কি দরকার আছে? তোমরা বিয়ের ডেট ঠিক করে ফেলো, তারপর আবার বিয়ের কেনাকাটা করতে হবে তো আমাদের। শুধু কি কেনাকাটা নাকি আরও কত কাজ বাকি আছে বলতো? নীলাদ্রি আর দিশানি আলাদা কথা বলার জন্য বেকনিতে এসেছে। নীলাদ্রি দিশানিকে জিজ্ঞেস করল, তুমি বিয়ে করার জন্য রাজি হলে এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? সব ক্রেডিট মেঘার। মেঘার জন্যই এটা সম্ভব হয়েছে। মেঘার জন্য কি করে? সরি নীলাদ্রি দা, তোমাদের কথার মাঝে চলে এলাম। তুমি দিশানিকে তোমার মনের কথাগুলো জানাতে বারণ করেছিলে, কিন্তু আমি দিশানিকে সব বলে দিয়েছি। তবে এর জন্য আমার কোনোরকমের দুঃখ লাগছে না, বরং আমি যে দিশানিকে সব বলে দিয়েছি এতে আমি খুব খুশি। তোমাদের দুঃখ কষ্ট, এরকম রঙহীন জীবন আমার ভালো লাগছিল না।
সবাই যেখানে নিজেদের জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত সেখানে তোমরা এভাবে থাকবে এটা আমার একদমই সহ্য হচ্ছিল না। তাই আমি দিশানিকে সেদিনের সব কথা বলে দিয়েছি। আর দিশানিকে ভাবার জন্য সময় দিয়েছি। এখন শুধু তোমাদের বিয়ে হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে গেল। নীলাদ্রি আর দিশানির বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। নির্ঝর আর এলিনা ভালোমতোই সংসার করছে। নির্ঝরের পরিবারের সাথেও এলিনা মানিয়ে নিয়েছে। নির্ঝর আর নতুন বৌমাকে ডেকে নিয়ে আয়, ওদের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, ডেকে নিয়ে আসছি। এলিনা আর নির্ঝর সুজাতার ঘরে আসতেই সুজাতা এলিনাকে বলল, দেখো বৌমা, তুমি তো সবই জানো, আমরা একটা নাতি নাতনির জন্য কবে থেকে অপেক্ষা করে আছি, এখন সবই তোমার হাতে, আমাদের এই আশাটা রাখো। এলিনা মাথা নেড়ে হ্যাঁ জানালো। দিশানি, মেঘা, সৌম্য আর নীলাদ্রি ওদের বিয়ের জন্য কিছু কথাবার্তা বলছে, তখনই নীলাদ্রি বলে উঠল, আমাদের বিয়ে হবে, তোমার দাদা বৌদিকে কে বলবে না? ওদের বলে লাভ হবে না, ওরা আসবে না। কিন্তু বলা তো দরকার, হাজার হোক উনি তোমার দাদা হন। আচ্ছা, ফোন দিচ্ছি, কিন্তু আপনি কথা বলবেন, আমি কথা বলতে পারবো না। আচ্ছা, আমি বলবো, তবুও তুমি ফোন দাও। দিশানি ওর দাদাকে ফোন দিল। প্রথমবারে উনি ফোন ধরেনি, দ্বিতীয়বার ফোন দিতেই দিশানির দাদা ফোন ধরে, তারপর বলে, ফোন করেছিস কেন? শোন, তোকে কোনো হেল্প কিন্তু আমি করতে পারবো না। দরকারের সময় তোকে ফোন করে সাহায্য চাইলাম না, আর এখন তোকে সাহায্যের জন্য ফোন করব? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে নাকি? যাই হোক, শুনেছিস নিশ্চয়ই সামনে আমার বিয়ে। না শোনার কি আছে? খবর কি আর থেমে থাকে নাকি এমনিতেই খবর পাওয়া যায়? এসব খবর হাওয়ায় ভাসে। খবর যখন পেয়েছিস তাহলে তো ভালোই, শোন, তোর সাথে একজন কথা বলবে। দিশানি নীলাদ্রির হাতে ফোন দিল। নীলাদ্রি কুশল বিনিময় করে বলল, দাদা, সামনে তো আমার আর দিশানির বিয়ে। দিশানি তো আপনার বোন হয়, আপনি বিয়েতে না আসলে খুব খারাপ দেখাবে। আমরা দুজন চাই আপনি এই বিয়েতে আসুন। না ভাই, আমার এই বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ে ঠিক করার সময় তো আমাদেরকে লাগেনি, তাহলে এখন লাগছে কেন? ও নিজেই যখন বিয়ে ঠিক করেছে তখন একা একাই বিয়ে করুক। আমরা যাব না। এটা কেমন দেখায় দাদা? আপনারা না আসলে আমাদের খারাপ লাগবে। আপনাদের আশীর্বাদ তো দরকার আমাদের। দিশানি নীলাদ্রির কথা শুনে বুঝতে পারল ওর দাদা বিয়েতে আসার জন্য না করে দিয়েছে, আর ওর দাদা যেরকম মানুষ নিশ্চয়ই আরও কিছু বলেছে। শোন, আসলে আসবি না আসলে নাই। আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এখন তুই বড় ভাই হয়ে যদি নিজের দায়িত্ব ভুলে যাস তাহলে সেটা তোর ব্যাপার। না আসিস, একটু আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করে দিস তাহলেই হবে, রাখছি। দিশানি ফোন কেটে দিল। নীলাদ্রি দিশানিকে বলল, এভাবে না বললেও পারতে, হাজার হোক উনি তোমার দাদা হয়। শুধু সম্পর্কের খাতিরে ও আমার বড় দাদা হয়, তাছাড়া আর কিছু না। বড় দাদা হিসেবে ও আমার কোনো দায়িত্বই পালন করেনি। মা মারা যাওয়ার পরে তো এক প্রকার সম্পর্কই ছিন্ন করে দিয়েছে আমার সাথে। তাহলে ওর সাথে এভাবে কথা না বলে আর কিভাবে কথা বলবো আমি? নীলাদ্রি দিশানিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কি ভালোবেসে আমাকে বিয়ে করছো নাকি আমার ভালোবাসার জন্য আমাকে বিয়ে করছো? এখনো কি তুমি আমাকে ভালোবাসো? একসময় আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু কিছু কঠিন পরিস্থিতির কারণে আমার বিয়ে হয়ে যায়, তখন আমি অন্য কারোর বউ হয়ে যাই। সেক্ষেত্রে অন্য কোনো মানুষকে ভালোবাসা এক প্রকার পাপের মতোই, তাই আমি নিজের ভালোবাসাকে বালিচাপা দিতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে সবাই নিজের জীবনে এগিয়ে যাবে, কিন্তু আমার জীবন যে এরকম হবে তা তো বুঝিনি। আর এখন আমি নিজেও ঠিক করে বুঝি না আপনাকে ভালোবাসি কিনা। হয়তো ভালোবাসতেও পারি।
সব প্রশ্নের উত্তর যে সবসময় প্রশ্ন করার সাথে সাথেই জানতে হবে এমন তো কোনো কথা নেই, যেদিন জানার সেদিন ঠিকই জানবেন। আমার কথা আমাকেই শোনাচ্ছ? হুম। কিন্তু একটু ঘুরিয়ে, আপনি বুদ্ধিমান হলে বুঝবেন, নয়তো বুঝবেন না। দিশানির কথায় নীলাদ্রি হেসে উঠল, তারপর বলল, আচ্ছা এটা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাকে আপনি ডাকাটা কবে বন্ধ করবে? কেন আপনি ডাক খারাপ কিসে, ভালোই তো আছে। তুমি আমাকে তুমি করেই ডাকবে ব্যাস। আচ্ছা তুমি করেই ডাকব। দেখতেই দেখতেই দিশানি আর নীলাদ্রির বিয়ের দিন চলে আসে। বিভিন্ন অনুষ্ঠান আনন্দের মধ্যে দিয়েই নীলাদ্রি আর দিশানির বিয়ে হয়ে যায়। নীলাদ্রির আত্মীয়রা একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য আপত্তি করলেও নীলাদ্রি ওদেরকে সুন্দরভাবে বোঝায়, যার কারণে ওরা আর কিছু বলেনি। এদিকে প্রথম প্রথম এলিনা বাড়ির সব কাজ করলেও কিছুদিন হলো এলিনার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যায়। ও প্রায় সারাদিনই একজনের সাথে ফোনে কথা বলে। বাড়ির কাজকর্ম কিচ্ছু করে না, নীরা আর সুজাতাকেই সব করতে হয়। এলিনা নিজেকে অসুস্থ বলায় প্রথম কয়দিন সুজাতা আর নীরা কিছু বলেনি। কিন্তু ওর শরীর এখন ঠিক থাকলেও ও বাড়ির কোনো কাজ করে না। কিন্তু দিন দিন এলিনার ব্যবহারও খুব রুক্ষ হয়ে গেছে। নির্ঝর যে এলিনাকে মারে না তা না, মারে কিন্তু খুব কম। এলিনা চুপচাপই থাকে। অনার্স ফাইনাল এক্সামের কয়েক মাস আগে দিশানি কনসিভ করে। এক্সামের আগ পর্যন্ত নীলাদ্রি নিজের চেম্বার সামলে যতটুকু পারে দিশানির প্রত্যেকটা জিনিসের দিকে নজর রাখে, টাইমে টাইমে খাওয়া দাওয়া করা, এক্সামের প্রিপারেশন নেওয়াই হেল্প করা, সব ক্ষেত্রেই নীলাদ্রি দিশানিকে সাহায্য করে। এটা সেটা খাওয়ার মুড করলে বাইরে গিয়ে খাবার আনা থেকে শুরু করে নিজেও মাঝে মাঝে রান্না করে খাওয়ায়। আর তাছাড়া দুজনের খুনসুটিময় ঝগড়া তো লেগেই আছে। দেখতে অনার্স ফাইনাল ইয়ারের এক্সামও শেষ হয়ে যায়, আর প্রত্যেক এক্সামের দিনই নীলাদ্রি দিশানির সাথে গেছে এবং দিশানির প্রত্যেকটা এক্সামই খুব ভালো হয়। আজ দিশানির রেজাল্ট দেবে। প্রত্যেকটা পরীক্ষা ভালো হলেও রেজাল্ট নিয়ে প্রত্যেকটা মানুষেরই টেনশন থাকে। দিশানি বেশ টেনশন করছে রেজাল্ট নিয়ে। দিশানিকে টেনশন করতে দেখে নীলাদ্রি বলল, এত টেনশন করছো কেন? পরীক্ষা যখন ভালো দিয়েছো রেজাল্টও ভালোই আসবে, টেনশন করো না। তবুও একটু তো টেনশন হয়, তাই না? টেনশন করো না, আর বেশি স্ট্রেস নিও না, বেবির জন্য এটা খারাপ হবে। আচ্ছা। এরই মধ্যে রেজাল্ট দেওয়ার টাইম হয়ে গেল। দিশানি ফার্স্ট ক্লাস পেয়েছে। দিশানির খুশি দেখে কে? নীলাদ্রি দিশানিকে বলল, বলেছিলাম না রেজাল্ট ভালো হবে। সব ক্রেডিট তোমার। তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। আরও দিন কেটে গেল, দিশানির একটা ফুটফুটে মেয়ে হয়েছে। 7 বছর পর দিশানি পরীক্ষার খাতা কাটছে। পরীক্ষা শেষ হওয়ায় কয়েকদিন স্কুল বন্ধ থাকবে, তাই আজ দিশানি স্কুলে যাওয়ার প্রয়োজন হয়নি। দিশানি এখন একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করে। খাতা দেখতে দেখতেই বাড়ির কলিং বেল বেজে উঠল। দিশানি উঠে গিয়ে গেট খুলতেই দেখে নির্ঝর গেটের সামনে দাঁড়িয়ে আছে। দিশানি অবাক হয়ে জিজ্ঞেস করে, নির্ঝর তুমি এখানে? তোমার সাথে কিছু কথা বলার ছিল। দিশানি নির্ঝরকে ভেতরে আসতে বলে। নির্ঝরের চোখমুখের পরিস্থিতি ভীষণ খারাপ। চোখমুখ শুকিয়ে গেছে। দিশানি নির্ঝরকে বসতে বলে নিজেও বসে। নির্ঝর দিশানিকে জিজ্ঞেস করে, কেমন আছো? ভালো আছি, তুমি? আমাকে তুমি ক্ষমা করে দিও দিশানি, জানি আমি যা যা করেছি তাতে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার, কিন্তু তবুও আমাকে ক্ষমা করে দিও, অনেক বড় ভুল করেছিলাম আমি। আর সেই ভুলের শাস্তিও পেয়েছি, আর এখনো পেয়েই যাচ্ছি। কি হয়েছে তোমার? নির্ঝর দিশানিকে পুরো ঘটনা বলতে শুরু করে। প্রথম প্রথম এলিনাকে মারলেও কোনো প্রতিবাদ করত না। ওকে খুব একটা যে মারতাম তাও না, টুকটাক 2-1টা থাপ্পড় মারতাম তাও মাঝে মাঝে। কিন্তু ধীরে ধীরে ও পাল্টে যেতে থাকে, কিছু না হতেই ও নিজেই আমাদের বাড়িতে অশান্তি লাগাতো।
মুখে তর্ক করত, আমাদের সংসারে এক প্রকার অশান্তি লেগেই থাকত প্রতিদিন। নীরাকেও ও সহ্য করতে পারত না, ওর এসব কাজে আমরা কিছু বললেই রাগ করে বাপের বাড়ি চলে যেত। নীরার জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ আশায় আমরা ওকে বিয়ে দিয়ে দেই। এদিকে আমাদের বিয়ের প্রায় 1 বছর হতে চললেও এলিনা সন্তানসম্ভবা হয় না। ওকেও ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু এবারে ওরও কোনো সমস্যা ধরে পড়েনি। সেদিন বাড়িতে আসতেই মা এলিনাকে অনেক কথা শোনায়। সেদিন এলিনা আমার মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, তারপর বলে, খবরদার আমার দোষ দেবেন না, নিজের ছেলের বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই আর উনি আমাকে দোষারোপ করে যাচ্ছে, ফালতু মহিলা কোথাকার। এই জন্যই আপনার ছেলের আগের বউ টেকেনি। আপনি আপনার ছেলেকে যতগুলো মেয়ের সাথেই বিয়ে দেন না কেন, আপনার ছেলে কোনোদিনই বাবা হতে পারবে না। আমি তো বরাবরই নিজের অক্ষমতা স্বীকার করতাম না, তাই এলিনাকে ওই দিন আমি খুব মারি। ওই মারাই আমার কাল হয়ে দাঁড়ায়। ও এই ঘটনায় বাড়ি থেকে বের হয়ে গিয়ে ওর মা বাবার সাথে গিয়ে পুলিশে কমপ্লেইন করে। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। এবার আত্মসমর্পণ করেও কোনো জামিন হয়নি, কারণ শুধু নারী নির্যাতন না, আরও অনেক কমপ্লেইন করে আমার নামে, যার মধ্যে কিছু মিথ্যাও ছিল। ওর বাবার টাকার কাছে আমরা হেরে যাই। পরে জানতে পারি ওর বাবার এক কর্মচারীর সাথে রিলেশনে জড়িয়ে ও পালিয়ে গিয়েছিল। পরে ওকে ফিরিয়ে আনা হয়। আর এই ঘটনার জন্যই ওর বাবা আমার মতো ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দেয়। ওর চরিত্রেও সমস্যা ছিল, আমার সাথে বিয়ের পরেও ওর অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। মামলার দায়ে আমার জেল হয়। কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছি আমি। এতদিন জেলে থেকে অনুতপ্ত হয়েছি প্রতিটা মুহূর্ত। আমি সত্যিই তোমার সাথে খুব অন্যায় করেছি। আর নীরা, ও নিজেও শাস্তি পেয়েছে। ওর ননদও ওকে সবসময় কথা শোনায়। আর স্বামীও খুব অত্যাচার করে। আমি আবারও তোমার কাছে আমার কাজের জন্য ক্ষমা চাইছি। মূলত তোমার কাছে ক্ষমা চাইতেন এসেছি। সত্যিই তোমার মূল্য এখন হারে হারে টের পাচ্ছি। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। এর মধ্যেই দিশানি আর নীলাদ্রির মেয়ে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে চলে আসে। নির্ঝরকে দেখিয়ে বলে, এটাকে মাম্মাম। তোমার একটা আঙ্কেল হয় উনি। ও আমার আর নীলাদ্রির মেয়ে নীলাক্ষী। নির্ঝর টুকটাক কথা বলে চলে যায়। দিশানির বড় ভাই আর বৌদি এখন আবার দিশানিদের সাথে যোগাযোগ শুরু করেছে। মেঘা আর সৌম্যরও একটা ছেলে হয়েছে। রাতের বেলা নীলাক্ষীকে ঘুমিয়ে পাড়িয়ে দিয়ে দিশানি এসে বেকনিতে দাঁড়ায়। নীলাদ্রি পাশে এসে দাঁড়াতেই দিশানি নীলাদ্রিকে বলে, আজ তুমি না থাকলে আমার জীবনের অন্ধকার কখনো আলোয় পরিণত হতে পারত না। তুমি এসেছিলে আমার রঙহীন জীবনের রং হয়ে। থ্যাংক ইউ ফর এভরিথিং নীলাদ্রি। ভালোবাসি দিশুপাখি, তোমায় খুব ভালোবাসি। দিশানিও মুচকি হেসে জবাব দিল, আমিও খুব ভালোবাসি তোমাকে নীলাদ্রি।